দেখো আবার মানে অনেকদিন পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। হ্যাঁ, তো তোমরা অনেক স্টুডেন্ট আছো যারা আমার কাছে লাইভ ক্লাস করেছো, এবং তার সঙ্গে সঙ্গে হয়তো কেউ কেউ আছো তোমরা রেকর্ড ক্লাসে আছো, অনেকে হয়তো জয়েন করতে পারেনি সময়ের এর জন্য। সুতরাং এটা আমি রেকর্ড করে নিচ্ছি, এখানে দেখতে পাচ্ছ রেকর্ড আছে। ঠিক আছে, তো এটা রেকর্ড করছি। অনেক সময় কথা বলতে বলতে হয়তো এটা বন্ধ করে দিতে পারে, যদি ভুলে যাই একটু মনে করিয়ে দেবে, ঠিক আছে? হুম। তাহলে এটা রেকর্ড করে নিচ্ছি, যা আছে। আজকে যেটা বলবো সেটা হচ্ছে যে তোমরা অনেকেই হয়তো ভালো পরীক্ষা দিয়েছো, সেই কারণের জন্যই তোমরা ইন্টারভিউ এর মানে মনস্থির করেছো যে প্রিপারেশন নিতে। মেইনলি তোমাদের সঙ্গে আমি ডিসকাস করব যে আমি কিভাবে ইন্টারভিউ নেব, তার সঙ্গে সঙ্গে তোমরা কিভাবে প্রিপারেশন নেবে, এই সমস্ত বিষয়গুলো আজকে তোমাদেরকে বলবো। ঠিক আছে? তোমাদের যদি ঠিক আছে আমি বলছি। যেটা বলছিলাম যে প্রধানত কিভাবে আমি ইন্টারভিউ নেব সেগুলো তোমাদেরকে বলবো। হুম। এবং এর সাথে সাথে আচ্ছা, এবার বলি যে অনেকে মানে দেখবে যে ইন্টারভিউ এর ব্যাচ অনেকে স্টার্ট করে দিয়েছে, কিন্তু আমি করতে চাইছিলাম না। কেন? কারণ এরকম হয়তো হতে পারে, মানে ঈশ্বর করুক যাতে না হয়, হয়তো কেউ হয়তো ইন্টারভিউ ব্যাচেতে জয়েন করেছে অথচ পরে দেখা গেল যে সে পায়নি। সুতরাং এরকম সিচুয়েশন যাতে না হয় সেই জন্য আমি একটু লেট করছিলাম। তাছাড়া আমি নোটসও তৈরি করছিলাম, ইন্টারভিউ এর জন্য পড়াশোনা করতে হচ্ছিল। তোমাদেরকে ইন্টারভিউ নিতে গেলে আগে আমাকে পড়তে হবে, সেই জন্য আমি খুব মানে মন দিয়ে পড়ছিলাম আর কি। বেশ কয়েকদিন পড়াশোনা করেছি, করে মোটামুটি একটা প্রিপারেশন হয়েছে। তো এরপরে তাহলে ব্যাচটা শুরু করছি আর কি। তো কালকে থেকেই তোমাদের ক্লাস আমি শুরু করে দেব। হুম। তো এইগুলোই হচ্ছে বলার। আর একটা বিষয় বলি, যে কিভাবে আমি ইন্টারভিউ নেব সেগুলো তোমাদেরকে বলছি, কিন্তু তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে একটু আমাকে করতে পারো এখন, যদি কোনো কোয়েশ্চেন্স থাকে। হুম। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। অরিত্রিকা, হ্যাঁ, ঠিক আছে। অরিত্রিকা তুমি তুমি আমাকে মেসেজও করেছিলে। হ্যাঁ? তো তোমার হ্যাঁ, হ্যাঁ, এগুলো হচ্ছে রেকর্ডিংও থাকবে। তোমাদের গ্রুপেতে আমি রেকর্ডও দিয়ে দেব। ধরা যাক আমি ইন্টারভিউ নিচ্ছি। তবে ইন্টারভিউ নেওয়ার সময় আমি তার পারমিশন নিয়ে নেব যে তার রেকর্ডটাকে আমি দেব কিনা। তোমরা যারা পেইড গ্রুপে আছো, তো পেইড গ্রুপে আমি রেকর্ডগুলো দেব। ধরা যাক কারো একটা ইন্টারভিউ নিলাম। কিন্তু নেওয়ার সময় তাকে আমি জিজ্ঞেস করে নেব যে তার ইন্টারভিউটা আমি দেব কিনা, মানে তোমাদের গ্রুপেতে দেব কিনা। তো সে যদি পারমিশন দেয় তাহলে সেগুলো আমি রেকর্ড দিয়ে দেব। ঠিক আছে? অরিত্রিকা, বুঝতে পেরেছো? হ্যাঁ, মানে অনেকে হয়তো এরকম হতে পারে যে কেউ হয়তো বলতে পারে স্যার আমারটা রেকর্ড দেবেন না, সে হয়তো ভালো দিতে পারে অথবা দিতে পারে। সুতরাং তোমাদেরকে জিজ্ঞেস করে নেব, জিজ্ঞেস করে তারপরেই আমি রেকর্ডটা করব। ঠিক আছে? ঠিক আছে, এবার বলি। হ্যাঁ, বলো। কে কি বলছো বলো। শোনো, তাহলে ইন্টারভিউ যেটা তোমরা যেহেতু বলছো অনেকের অসুবিধা আছে প্রিপারেশন নিতেও। হ্যাঁ, বলো। ঠিক আছে, আমি একটু তোমাদেরকে বলে দিই। ঠিক আছে, ডেটটা বলে দিচ্ছি। তাহলে কালকে ইন্টারভিউ এর আমি ডেট রাখছি না, এক নাম্বার। দু নাম্বার হচ্ছে তোমাদের 16 তারিখ, মানে 17 তারিখ, 17 তারিখ শুক্রবার, আর হচ্ছে 18 তারিখ শনিবার। ঠিক আছে, এই দুটো দিন ইন্টারভিউ রাখছি। আর একদিন আমি রাখছি হয়তো সোমবার দিন, সেদিন রিজার্ভ ডেটে থাকবে। যারা যারা 16 আর 17 তারিখ দিতে পারবে না তারা সোমবার দিন দেবে। ঠিক আছে? ক্লিয়ার? দেখো তাহলে অসুবিধা হবে না তো? ঠিক আছে। 17 তারিখ, তো 17 তারিখ ধরো 10:30 থেকে শুরু করছি, কারণ আমার যিনি টিচার থাকবেন আর কি, উনি 17 তারিখ ওই সকালের দিকটাতেই থাকবেন। সকাল থেকে ধরো 5টা পর্যন্ত হলো। এবার তোমাদেরকে শোনো, আমি তোমাদেরকে টাইমটা দেব। এবার তোমরা সেরকম টাইমটা মেনটেন করে করে তোমরা জয়েন করবে। ঠিক আছে? আমি কি বললাম, 17 তারিখ আছে, 18 তারিখ আছে, আর একদিন রিজার্ভ ডে আছে, মানে তোমার সোমবার দিন। ঠিক আছে? হুম। বলছি হ্যাঁ, 16 তারিখে তাহলে ইন্টারভিউ দিচ্ছে আর কি, মানে কালকে মনোমিতা দিচ্ছে, অরিত্রিকা দিচ্ছে, সোমা দিচ্ছে, জেসান দিচ্ছে, সঞ্চিতা দিচ্ছে। হ্যাঁ, জেসান। ঠিক আছে, জেসান কবির। হ্যাঁ, জেসান কবির। জেসান, তুমি মনে হয় আমাকে হোয়াটসঅ্যাপও করেছিলে, তাই তো? আচ্ছা, ঠিক। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আরেকবার নামগুলো বলছি, আগে নামগুলো বলে দিই। মনোমিতা আছো, অরিত্রিকা আছো, সোমা আছো, জেসান কবির আছো, সঞ্চিতা মণ্ডল আছো, ঋতুপর্ণা আছো, দেবলীনা আছো, সুদীপা আছো, রীতা শেখর আছো, পিঙ্কি ঘোষ আছো। কালকে আর কে কে দেবে বলো?
আচ্ছা, ঠিক আছে। তাহলে আর কেউ নয়, তাই তো? আচ্ছা, এবার 17 তারিখ বলো। 17 তারিখ কে কে দিতে চাইছো? মানে 17 তারিখ কারোর যদি অসুবিধা না থাকে, কে কে দেবে বলো? বিদিশা। আচ্ছা, বিদিশা। আর কে বলো? বিদিশা সরকার। আর কে? আর সেলিনা পারভিন। আচ্ছা, সেলিনা পারভিন। আর তারপরে বাকিদের মোটামুটি 17 তারিখ অসুবিধা নেই, তাই তো? বাকিদের 17 তারিখ। আচ্ছা, এদের তার মানে 17 তারিখ, 18 তারিখ সোমবার দিন, এই তিন দিনগুলো অসুবিধা আছে বলে আমি এই মনোমিতা, অরিত্রিকা, যাদের নামগুলো বললাম তাদের নিয়ে নেবো, আর বাকিদের 17 আর 18 তারিখ তোমাদের লিস্ট দিয়ে দেবো। ঠিক আছে? কি কি বার নেবো? ঠিক আছে? হুম। আচ্ছা, ঠিক আছে। এবার এবার শোনো, এবার কেউ যদি একদম পুরো আউট অফ স্টেশন হয়ে যাও, সে বলবে, তাকে আমি 16 তারিখে কালকে নিয়ে নেব। আর না হলে তোমরা যদি দিতেও যদি নাও পারো, তাহলে সোমবার দিনেও আমি ব্যবস্থা রাখবো। ঠিক আছে? সোমবার দিনেও তোমাদেরকে আমি নিয়ে নেব। ঠিক আছে? ইন্টারভিউ হয়েছে? রীতা, হ্যাঁ বলো, রীতা বলো। আচ্ছা, তুমি কালকে দেবে তো? তারপরে আবার দাঁড়া, আমি রীতাটা এ করে নিচ্ছি। রীতা শেখর। এখন আপাতত দেখো অনেক স্টুডেন্ট আছে, তো আগে প্রথম ফেজে ইন্টারভিউটা নিই, তারপরে আর একটা ফেজে ইন্টারভিউ নেবো তোমাদের। ঠিক আছে? কয়েকদিন পরেই বলে দেবো। হ্যাঁ, ঠিক আছে। আগে একটা ইন্টারভিউ আগে দিয়ে দেখো, ওখানে আমি সবকিছু তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে? আর হচ্ছে, হ্যাঁ, আর, হ্যাঁ বল। হ্যাঁ, অদিতি বলো। 16 তারিখ হচ্ছে তোমার শুক্রবার তো? এই 16 তারিখ হচ্ছে বৃহস্পতিবার, কালকে। কালকে। হ্যাঁ, 17 তারিখ হচ্ছে তোমার শুক্রবার। আর 18 তারিখেও হচ্ছে আমি, মানে কারো ধরো, অনেকে যদি বাকি থাকে, কেউ কেউ যদি বাকি থাকে, আমি 18 তারিখ নিয়ে নেব। আর হচ্ছে 20, 21 তারিখ নিয়ে নেব মন্ডে। ঠিক আছে? বুঝতে পেরেছো? আচ্ছা, থার্সডে। হ্যাঁ বলো। আচ্ছা, অদিতি। অদিতি হচ্ছে 18 তারিখ। ঠিক আছে? আর কে বলো? ঠিক আছে। হ্যাঁ, 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 মানে হ্যাঁ, সমস্ত কিছু বলছি, আমি ওগুলো সবকিছু বলবো। আগে আমি ডেটটাকে আগে করছি আর কি। ঠিক আছে? তাহলে বাকি সব হয়ে গেল। হুম। বিনিতা তো, বিনিতা। ঠিক আছে, বিনিতা চৌধুরী। আর কে বলো? ঠিক আছে, ঠিক আছে, বিনিতা। আর কে বলো? ঋত্বিকা। মন্ডে। আচ্ছা, ঋত্বিকা। ঠিক আছে, ঋত্বিকা। আর কে? দাঁড়াও দাঁড়াও, শেখ ইয়াসিন শনিবার। শনিবার মানে কত তারিখ হচ্ছে? 18 তারিখ। শেখ ঠিক আছে, শেখ ইয়াসিন। আর কে বলো? হুম, ঠিক আছে। এবার শোনো, আবার আবার বলে দিচ্ছি যে তোমাদেরকে মোটামুটি, হ্যাঁ, স্বস্তিকা। দাঁড়াও, স্বস্তিকা 18 তারিখ। স্বস্তিকা মোহান্তি। ঠিক আছে। আর কে বলো? পল্লবী। ঠিক আছে। আর কে? ঠিক আছে। ঠিক আছে, এরপর এরপর শোনো, এরপর যদি কারোর মানে ডেট যদি মনে হয়, আমাকে হোয়াটসঅ্যাপ করবে। ঠিক আছে? সেই অনুযায়ী করে দেবো তোমাদেরকে। ঠিক আছে? ঠিক আছে। হুম। তোমাদের শোনো, 16 তারিখে কয়েকজন আছো, সেটা আমি নামগুলো বলেছি আর বলছি না, তবু বলে দিচ্ছি। মনোমিতা আছো, অরিত্রিকা, সোমা, জেশান কবির, সঞ্চিতা মণ্ডল, ঋতুপর্ণা, দেবলীনা, সুদীপা, রীতা শেখর, পিঙ্কি ঘোষ। ঠিক আছে? এটা হচ্ছে বৃহস্পতিবার হচ্ছে। শুক্রবার হচ্ছে বিদিশা শেখর, সেলিনা পারভিন। ঠিক আছে? আর 18 তারিখ যেটা হচ্ছে, অদিতি আছে, তারপরে আচ্ছা বিনিতা, আচ্ছা অদিতি আছে, বিনিতা আছো, তারপরে হচ্ছে শেখ ইয়াসিন আছো। ঠিক আছে? স্বস্তিকা মোহান্তি আছো, পল্লবী পাল আছো। আর 21 তারিখ যেটা বলছি, যে সোমবার দিন, সেটা হচ্ছে ঋত্বিকা আছে এখন আপাতত। ঠিক আছে? শোনো, 16 তারিখে ধরো কেউ হয়তো ইন্টারভিউ দিতে পারলো না, সে হয়তো সোমবার দিন, যারা যারা দিতে পারবেন। কবে? 21। ঠিক আছে, পাপিয়া মণ্ডল। আচ্ছা, এবার বলে দিই, ধরা যাক তুমি 16 তারিখ দিতে পারছো না,
কেউ হয়তো এরকম হতে পারে 17 তারিখ দিতে পারছেন, আমি একটা রিজার্ভ ডেটা রেখেছি যেটা, সেটা হচ্ছে 21 তারিখ। ঠিক আছে? ঠিক আছে? বুঝতে পেরেছো? কেউ হয়তো দিতে পারলে না, হ্যাঁ, কেউ হয়তো দিতে পারলে না, তখন সোমবার দিন তোমাদের ইন্টারভিউ নিয়ে নেব। টোটাল ব্যাপারটা হয়ে গেল এটা। ঠিক আছে? আচ্ছা। এবার শোনো ইন্টারভিউ কিভাবে নেব, সেটা হচ্ছে যে এইরকম গুগল মিটের থ্রু দিয়েই প্রধানত ইন্টারভিউটা নেওয়া হবে। হুম। আর ইন্টারভিউতে তোমরা তোমাদের ভিডিও এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের অডিওটা অন রাখবে। ঠিক আছে? যেরকম ভাবে কথা বলছো ভিডিওটা এই কারণের জন্যই অন রাখতে বলছি যে তাহলে আমরা মানে আমি বুঝতে পারবো যে তোমাদের বডি ল্যাঙ্গুয়েজ কেমন, প্লাস যে স্যার থাকবেন তিনি যদি কোনো ল্যাকুনা থাকে সেগুলো তোমাদেরকে বলে দেবেন। ঠিক আছে? সুতরাং যেরকম ভাবে ইন্টারভিউ দেয় একটু সিরিয়াসলি মানে বসে সেরকম ভাবে তোমরা মানে থাকবে আর কি। এবং ভিডিওটা জাস্ট মোবাইলটা সামনে রাখবে, মোবাইলটা যাতে তোমাকে দেখতে পাই, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যে কথাগুলো যেন শোনা যায়। তোমরা হেডফোনেও হচ্ছে মোবাইলের সঙ্গে অ্যাটাচ করে দিতে পারো, হেডফোনেও হচ্ছে কথাগুলো ভালোভাবে শোনা যাবে। ঠিক আছে? তাহলে এরকমভাবে ইন্টারভিউটা নেওয়া হবে। প্রসেসটা বুঝতে পারলে? আর একটা বলি, ধরা যাক 10:30 থেকে আমি ইন্টারভিউ শুরু করব, তোমরা দেখবে যে তোমাদের একটা লিস্ট করা হচ্ছে আর কি। ধরা যাক 10:30টার সময় কাউকে ডেট দিলাম, মানে টাইম দিলাম আর কি। কালকে ধরা যাক মনোমিতাকে 10:30টার সময় টাইম দেওয়া হয়েছে। ঠিক আছে? মোটামুটি ওর 10 থেকে 15 মিনিটের মধ্যে আশা করি ইন্টারভিউ হয়ে যাবে। এবার যদি সময় লাগে সেরকম, তারপরেই দেখবে যে সেকেন্ড হয়তো হলো অরিত্রিকা। ঠিক আছে? সুতরাং অরিত্রিকা সেরকম টাইম ওয়াইজ তোমরা জয়েন করে যাবে। আমি তোমাদের যে গ্রুপ আছে এই গ্রুপেতে মেসেজটা দিয়ে দেবো যে আজকের ইন্টারভিউতে যারা যারা জয়েন করবে, যেরকম আজকে যেমন হোয়াটসঅ্যাপ গ্রুপে যেমন লিঙ্ক দিলাম, এরকম হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিয়ে দেবো। তোমাদের যেরকম টাইম আছে, যেরকম টাইম দেবো তো সেরকম টাইম ওয়াইজ তোমরা জয়েন করবে। অথবা তোমরা থাকতে পারো, কাউকে হয়তো 12টার সময় টাইম দিয়েছে ধরা যাক দুপুরবেলা, কিন্তু তার মনে হলো যে সে একটু ইন্টারভিউ দেখবে, সুতরাং ইন্টারভিউটা তোমরা দেখতেও পারবে। আমি কি বললাম বোঝাতে পেরেছি? কেউ ধরো হয়তো 17 তারিখ সে ইন্টারভিউ দেবে, তাহলে সেই ইন্টারভিউটা একটু দেখেও নিতে পারবে সেশনটা, যে আমি কেমনভাবে ইন্টারভিউ নিচ্ছি, প্রশ্নগুলো তোমরা একটু দেখতে পারবে, বুঝতে পারবে। তাহলে তোমাদের অনেকটা ধারণা ক্লিয়ার হয়ে যায়, মানে অ্যাক্সেস তোমরা সবাই করতে পারবে। কিন্তু যাদের যাদের ধরা যাক মানে আমি নামগুলো দেব, তারা ওই দিনটা ইন্টারভিউ দেবে, মানে 16 তারিখ। ঠিক আছে? আবার ধরো 17 তারিখে যারা ইন্টারভিউ দেবে তারাও হচ্ছে ইন্টারভিউটা দেবে, কিন্তু অন্যান্যরা তোমাদের তো গ্রুপেতে মেসেজটা দেবো, যে জয়েন করার মেসেজটা দেবো, সুতরাং তোমরা জয়েন করে সেগুলোকে তোমরা দেখতে পারবে। ঠিক আছে? কি বললাম বোঝাতে পেরেছি? আর আমি হয়তো রেকর্ড করব, ধরা যাক কেউ হয়তো বললো যে স্যার আমারটা রেকর্ড করবেন না, তারটা তখন আমি রেকর্ড বন্ধ করে দেবো। ঠিক আছে? এটুকু বোঝা। ধরা যাক 10:30 থেকে একদম পুরো 2টো পর্যন্ত ইন্টারভিউ চলবে। ঠিক আছে? তারপরে আবার 3টে থেকে হয়তো 5টা পর্যন্ত চলবে। ঠিক আছে? কারণ যিনি স্যার থাকবেন 5টার সময় বেরিয়ে যাবেন, তো সেই হিসাবে বলছি। ঠিক আছে? তাহলে 5টার দিকে তোমাকে রাখছি। ঠিক আছে? হ্যাঁ, ওটা হচ্ছে 18 তারিখ। হুম। ঠিক আছে? আচ্ছা, এবার টাইমটা তোমরা আজকেই জেনে যাবে। যাদের 16 তারিখে থাকবে তোমরা টাইমটা জেনে যাবে। বেশিক্ষণের তো নয়, হয়তো 15 মিনিট কিংবা 20 মিনিটের হয়তো ইন্টারভিউ হবে। তোমরা টাইমটা জেনে যাবে। 10 মিনিট 15 মিনিট এরকম। ঠিক আছে? তোমরা টাইমটা জেনে যাবে। এটুকু ক্লিয়ার হয়ে গেল? ঠিক আছে? আরো একবার বলে দিচ্ছি, এরকম হোয়াটসঅ্যাপ গ্রুপে 10:30টার সময় তোমরা লিঙ্ক পেয়ে যাবে যে গুগল মিটে জয়েন হওয়ার জন্য। তাহলে যার যার ইন্টারভিউয়ের যেরকম টাইম আছে সে তো অবভিয়াসলি সেই সময়টা জয়েন করছো। ধরা যাক যেটা বললাম যে 10:30টার সময় যেমন যদি মনুমিতা থাকে, তাহলে ও জয়েন করলো, ওকে তো অবভিয়াসলি জয়েন হতেই হবে। প্লাস তোমরা অন্যান্যরাও তোমরা জয়েন হয়ে সেটাকে তোমরা দেখতে পারো। ঠিক আছে? দেখলে তারপরে আবার ধরো সেকেন্ড যে মানে টার্ন আছে, ধরা যাক বিনিতা সেকেন্ড, ওর হচ্ছে টাইম দেওয়া আছে যে 10টা 40 কিংবা 10টা 50, তখন ও 10টা 40-এ আবার ওকে ডেকে নেবো। ঠিক আছে? ওর ইন্টারভিউটা হলো, হওয়ার পরে আবার 11টার সময় আরেকজনের ইন্টারভিউ হবে, ধরা যাক জেসানের ইন্টারভিউ হচ্ছে, তাহলে 11টার সময় জেসানের ইন্টারভিউটা হবে। এরকমভাবে হবে, কিন্তু তোমরা সবাই জয়েন করতে পারবে, তোমরা সবাই দেখতে পারবে, প্রশ্নগুলো তোমরা সবাই শুনতে পাবে, এবং আমরা যে সাজেশনগুলো দেবো তোমরা সবাই সেগুলোকে জেনে সেরকমভাবে তোমরা তৈরি হতে পারবে। এটুকু ক্লিয়ার হয়ে গেল? কিভাবে ইন্টারভিউ নেব? তোমরা একটু হেডফোনটা নেবে, এর জন্য কোনো মাইক কেনারও দরকার নেই, কিছু দরকার নেই। জাস্ট মোবাইল ফোনটা সামনে রাখবে, রেখে তোমরা ভিডিওতে যাতে আমি তোমাদেরকে দেখতে পাই। ঠিক আছে? কি বললাম বুঝতে পেরেছো? ঠিক আছে? এটুকু ক্লিয়ার হয়ে গেল? হ্যাঁ, এবার বলি, ইন্টারভিউয়ের ডেট তাহলে হচ্ছে 16 তারিখ, 17 তারিখ, তারপরে 18 তারিখ, আর 21 তারিখ হচ্ছে রিজার্ভ ডে আছে। ঠিক আছে? যাদের যাদের হবে না, তোমরা 21 তারিখ তোমরা ইন্টারভিউ দিয়ে দিতে পারবে। আর একটা ফেজে আমি ইন্টারভিউ নেব, তো সেটা তোমাদেরকে আমি জানিয়ে দেবো। আগে প্রথমে যারা আছে সবের ইন্টারভিউটা নিয়ে নিই, তারপরে আর একবার সেকেন্ড টাইম তোমাদের ইন্টারভিউ নেব। ঠিক আছে?
কি বললাম বুঝতে পেরেছো? এটুকু ক্লিয়ার হয়ে গেল? প্রথমে ইন্টারভিউ এর স্লটটাকে শেষ করি, তারপরে সেকেন্ড টাইম আবার তোমাদের ইন্টারভিউ নেব। হয়েছে? এটা ক্লিয়ার? দেখো, এরপরে তোমরা আরেকটা প্রশ্ন করেছিলে, যে সেটা সেটা হচ্ছে যে স্যার নোটসের ব্যাপারে তোমরা প্রশ্ন করেছিলে। ঠিক আছে? আমি একটু নোটসটা দেখাই, তার আগে বলে দিই যে ইন্টারভিউ এর যে প্রিপারেশন, হ্যাঁ, তো ইন্টারভিউ এর প্রিপারেশনে তোমরা কিভাবে নেবে আগে সেটা বলি, যে কোন কোন ব্যাপারগুলো তোমাদেরকে ভালো করে ফোকাস করতে হবে। আমি আগেও বলেছি, একটা ভিডিওতে বলেছিলাম, কিন্তু তবুও তোমাদেরকে বলে দিচ্ছি। যেমন তোমার নিজের সম্পর্কে একটু জানবে, তোমার নামের মানেটা কি সেটা সম্পর্কে একটু জানবে। ঠিক আছে? তো এই বিষয়গুলো একটু তোমাকে জানতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে তোমার যে জেলা আছে, জেলা সম্পর্কে জানবে, জেলার যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো জানবে, আমাদের ওয়েস্ট বেঙ্গল, আমাদের দেশ সম্পর্কে জানবে। এবং বিএড এর যে সমস্ত অংশগুলো আছে, যেগুলো বিশেষত চাইল্ড সাইকোলজি, ক্লাসরুম ম্যানেজমেন্ট, যেমন ধরা যাক এরকম একটা ক্লাসে প্রচুর ছেলে মেয়ে বিশৃঙ্খল আচরণ করছে, তুমি তাদেরকে কিভাবে কন্ট্রোল করবে। তো এই যে ব্যাপারগুলো, এই রকম ব্যাপারগুলো ভালো করে কিন্তু পড়ে রাখতে হবে। তাহলে কি কি বললাম? এক নাম্বার, তোমার নিজের সম্পর্কে ভালো করে জানতে হবে, তোমার প্রফেশন সম্পর্কে জানতে হবে, অর্থাৎ একটা টিচারের কি গুণ থাকা দরকার এটা জানতে হবে। তার সঙ্গে সঙ্গে ক্লাসরুম ম্যানেজমেন্ট, এই ব্যাপারগুলো জানতে হবে। একটু জেনারেল নলেজ, যেমন বললাম যে আমাদের জেলা সম্পর্কে, তুমি যেখানে থাকো সেগুলো সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে। এর সাথে সাথে স্কুলের যে বিভিন্ন বিষয়গুলো আছে, একটা স্কুল চালাতে গেলে যে সমস্ত বিভিন্ন ব্যাপারগুলো থাকে, যেমন ইভালুয়েশনের যে ব্যাপারগুলো থাকে, ফরম্যাটিভ ইভালুয়েশন, সামেটিভ ইভালুয়েশন, এই ব্যাপারগুলো। তারপরে কিছু স্পেশাল চাইল্ডের শিক্ষা, যেমন কেউ যদি প্রচন্ড ইন্টেলিজেন্ট হয় তাকে তুমি কিভাবে ডিল করবে, কেউ যদি প্রতিবন্ধী শিশু হয়, মানে ডিসেবল কেউ যদি চাইল্ড হয়, তাহলে তাকে কিভাবে ডিল করবে। এরকম কিছু কিছু বিষয় থাকে। তারপরে এখন যে কর্পোরাল পানিশমেন্ট এখন স্কুলে বন্ধ করে দেওয়া হয়েছে, সুতরাং এটা কতটা তুমি সমর্থন করো, এই ব্যাপারগুলো একটু জানতে হবে। এটা বিএড এর ব্যাপারগুলো গেল। এরপরে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন। কনস্টিটিউশন মানে কি, দেখো প্রত্যেকটা মানুষের কিন্তু কনস্টিটিউশন সম্পর্কে আইডিয়া রাখাটা দরকার। কেন? যখনই কোনো টেক্সট বই দেখবে, দেখবে যে প্রথমেই ভারতীয়, মানে আমাদের কনস্টিটিউশনের কিছু ব্যাপার লেখা থাকে, যে আমাদের ভারতবর্ষ এই আমরা, মানে যেগুলো লেখা থাকে, মানে ভারতীয় সংবিধানে আমরা কি ঘোষণা করছি, এই যে ব্যাপারগুলো, মৌলিক অধিকারের যে ব্যাপারগুলো, এগুলো একটুখানি জেনে রাখবে। কি বললাম বুঝতে পেরেছো? মৌলিক অধিকার যেগুলো সেগুলো একটু জানতে হবে। এবং কনস্টিটিউশনের সঙ্গে শিক্ষার কি সম্পর্ক আছে, আমাদের যে এডুকেশনাল সিস্টেম, তো সেখানে কনস্টিটিউশনে কিছু বিষয় বলা আছে, তো সেগুলো সম্পর্কে কিন্তু আইডিয়া রাখতে হবে। এর সঙ্গে সঙ্গে আমাদের যে এডুকেশনাল পলিসি, মানে কিভাবে চেঞ্জ হয়েছে, যেমন ব্রিটিশ পিরিয়ডে কিভাবে এডুকেশনাল পলিসি কেমন ছিল, যেমন উডের যে নীতি, উডের যে ডেসপ্যাচ, যে নীতি যেটা ছিল, তারপরে হচ্ছে আরো যে ব্রিটিশ পিরিয়ডে যে সমস্ত এডুকেশনাল পলিসিগুলো ছিল, জাস্ট একটু একটু তোমাদেরকে আইডিয়া রাখতে হবে। ঠিক আছে? তারপরেই স্বাধীনতার সময় কোন কোন এডুকেশনাল পলিসি কোনগুলো এলো, যেমন মুদালিয়ার কমিশন, তারপরে হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশন। ঠিক আছে? তারপরে হচ্ছে মানে এরকম কিছু কিছু কমিশনগুলো সম্পর্কে আইডিয়া রাখতে হবে। ন্যাশনাল এডুকেশনাল পলিসি 2020, যেটা নতুন যেটা করা হচ্ছে, ঠিক আছে, সেটা জানতে হবে। তারপরে কোঠারি কমিশনে যেটা বলা হচ্ছে 10+2+3 সিস্টেম, এগুলো সম্পর্কে আইডিয়া রাখতে হবে। তাহলে কনস্টিটিউশন এবং এডুকেশনাল পলিসি ক্লিয়ার। এটুকু সবাই বুঝতে পেরেছো? দেখো, এটুকু ঠিক আছে? আচ্ছা, আর একটা বিষয় বলি। হ্যাঁ, কনস্টিটিউশনে মানে শিক্ষার সঙ্গে রিলেটেড যেগুলো আছে, তো সেগুলো তোমাদেরকে পড়তে হবে। কোনগুলো লাগবে সেগুলো আমি নোটস তৈরি করছি, তোমাদেরকে আমি পরে প্রোভাইডও করে দেবো। ঠিক আছে? কি বললাম বুঝতে পেরেছো? এখনো আমার কমপ্লিট হয়নি। ওই নোটস গুলো করতে করতেই আমি, মানে তোমাদের হয়তো মনে হতে পারে স্যারের তো আর ক্লাস করার পরে স্যারের সঙ্গে কোনো কানেকশন নেই, কিন্তু আমি নোটস গুলো আমি তৈরি করছিলাম। তোমরা দেখবে যে সেগুলো মানে করছিলাম বলে সেই কারণের জন্য, মানে আমি ফোন ধরতে পারিনি প্লাস ইত্যাদি। তো যাই হোক, সেই নোটস গুলো আমি তৈরি করছি। ঠিক আছে? প্রায় তৈরি হয়ে গেছে, অন্তত 85% তৈরি হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে। বাংলায় লিখতে হচ্ছে তো ওই জন্য অনেকটা সময় লাগছে। কোন কোনগুলো লাগবে সেগুলো আমার এক্সপিরিয়েন্স থেকে আমি সেগুলো তৈরি করছি। তোমাদেরকে ওগুলো পরে প্রোভাইড করে দেবো, কমপ্লিট হলেই ওগুলো তোমাদেরকে প্রোভাইড করে দেবো। ঠিক আছে? কি বললাম বুঝতে পেরেছো? আচ্ছা, কনস্টিটিউশনটা গেল। হ্যাঁ, এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে চিফ মিনিস্টার যে সমস্ত স্কিম যেগুলো দিয়েছেন, যেগুলো স্কুলের সঙ্গে রিলেটেড, যেমন সবুজ সাথী আছে, তরুণের স্বপ্ন আছে। তরুণের স্বপ্ন কিসের জন্য বলতে পারবে? তরুণের স্বপ্ন হচ্ছে এই যে মোবাইল দেয়া হচ্ছে। হ্যাঁ, 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 হ্যাঁ,
একদম এই যে 10,000 টাকা করে দেয়া হচ্ছে, এরকম কিছু, কিছু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্কিমগুলো সম্পর্কে আইডিয়া রাখতে হবে। তার সঙ্গে, সঙ্গে পলিউশন সম্পর্কেও কিন্তু একটু ধারণা রাখতে হবে। ঠিক আছে? আমাদের যে তোমরা তো এনভায়রনমেন্টাল সায়েন্স এগুলো সব তো তোমরা পড়েছো। সুতরাং একটু পলিউশন সম্পর্কে, ইকোলজি সম্পর্কে এগুলো সম্পর্কে আইডিয়া রাখতে হবে। সাবজেক্ট থেকে সাবজেক্টে মেইনলি তোমাদের যেটা স্পেশাল পেপার আছে, ঠিক আছে? যেটা স্পেশাল পেপার আছে, তো সেই স্পেশাল পেপার থেকে অনেক সময় প্রশ্ন করা হয়। বলা হতে পারে যে মাস্টার ডিগ্রিতে তোমার স্পেশাল পেপার কি ছিল? তো সেই স্পেশাল পেপার থেকে কিছু প্রশ্ন তোমাদেরকে দেয়া হতে পারে। ঠিক আছে? তো এই ব্যাপারগুলো কিন্তু ইন্টারভিউতে পড়তে হবে। এখন তোমার মনে হ্যাঁ, হুম। ক্যালকাটা ইউনিভার্সিটিতে স্পেশাল পেপার ছিল না? এমএসসি করেছো? হুম, হুম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তাহলে তোমাকে হয়তো তোমার বোটানিতে যেহেতু তোমার এমএসসি, তাহলে বোটানি থেকেই তোমাকে প্রশ্ন করতে পারে। তবে সাবজেক্ট থেকে প্রশ্ন করার প্রবাবিলিটি একটু কমই থাকবে। আমার যেটা ধারণা। কারণ ইন্টারভিউতে আবার দেখো 2016 সালে যে ইন্টারভিউ যেটা হয়েছিল আমাকে সাবজেক্ট থেকেই সব প্রশ্ন করেছিল। ঠিক আছে? হ্যাঁ, আবার তার আগে যে ইন্টারভিউ গুলো যেগুলো এগুলো মানে ম্যান টু ম্যান এগুলো জেনারেলি ভ্যারি করে। কিন্তু সাবজেক্টটাও একটু পড়ে রাখবে, আইডিয়া রাখবে আরকি সাবজেক্টটা সম্পর্কে। তোমরা তো পড়েছো সাবজেক্টটা, কিন্তু ইন্টারভিউ এর যে মেইন বিষয়গুলো আছে তো সেগুলো তোমাদেরকে আমি বললাম। তো এই অংশগুলো তোমাদেরকে মেইনলি ফোকাস করতে হবে, পড়তে হবে। এতেই দেখবে যে টোটাল রেঞ্জটা কভার হয়ে যাবে। হ্যাঁ, বলো। হ্যাঁ, তোমার তাহলে সেরিকালচার যেহেতু ছিল, সেরিকালচার ভালো করে পড়ে রাখবে। সেরিকালচারের বিভিন্ন ব্যাপারগুলো। ঠিক আছে? এমএসসি যে যেখান থেকে করেছে সেরকম থেকে প্রশ্ন দেয়া হয় সাবজেক্ট থেকে। হয়তো ধরতে পারেন। ঠিক আছে? হ্যাঁ, এই ব্যাপারগুলো রাখবে। আরেকটা বিষয় ইন্টারভিউতে মেইনলি যেটা দেখা হয় সেটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ আর কনফিডেন্স। আমি সবসময় এটা তোমাদেরকে বারবার সাজেশন দিয়েছি। প্লাস দেবো যে কোনো উত্তর তুমি যদি না জানো সেটা কিন্তু কখনোই ভুল দেবে না। ইন্টারভিউতে উত্তর ভুল দেয়া মানে পুরো নেগেটিভের দিকে চলে যাবে। কোনো উত্তর যদি না জানো সেটাকে সিম্পলি বলবে যে স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না। পরে জেনে নেবো, টেনে নেবো এসব বলার দরকার নেই। ঠিক আছে? ওরা জানে যে এই সমস্ত বলা মানে ওগুলো বেকার। সুতরাং এই মুহূর্তে আমার মনে পড়ছে না, সিম্পল। ঠিক আছে? কিন্তু কোনো উত্তর কখনো ভুল দেবে না। ভুল দেওয়াটা কিন্তু খুব বাজে ব্যাপার চলে যাবে। একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি হবে। তুমি যেটা জানো না সেটা তুমি সিম্পলি নাই বলে দেবে যে আমি এটা জানি না। ঠিক আছে? এটুকু বোঝাতে পেরেছি সবাইকে? ঠিক আছে? আচ্ছা। তাহলে মোটামুটিভাবে সিলেবাসে হ্যাঁ, তো আসবো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। এবার বলি যে আহ, উম, তোমাদের যে ইন্টারভিউতে, হ্যাঁ, ইন্টারভিউ আমি যে সমস্ত টপিকস গুলো আমি যেগুলো বললাম সেই সমস্ত টপিকস এর লিস্টটা তোমাদের গ্রুপেতে আমি পাঠিয়ে দেব, যে এই অংশগুলো তোমাদেরকে পড়তে হবে। ঠিক আছে? এটুকু সবার কাছে ক্লিয়ার? ঠিক আছে? আচ্ছা। এবারে আর একটা বিষয় বলি। দেখো, ইন্টারভিউ এবং তার সঙ্গে সঙ্গে ডেমো, ঠিক আছে? এই জিনিসগুলো প্রধানত তোমাদের মানে করা হবে আর কি। ইন্টারভিউ এর ওপর কিন্তু ইন্টারভিউ হচ্ছে ফার্স্ট, আমরা জানি যে ফার্স্ট ইমপ্রেশন মানেই লাস্ট ইমপ্রেশন। তুমি যদি অ্যাকচুয়ালি ইন্টারভিউটা তুমি যদি ভালো দাও, ওখানেই কিন্তু তোমার 80% কাজ হয়ে যাবে। মোস্ট প্রবাবলি প্রথমে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে, তারপরে ডেমো নেওয়া হবে। মোস্ট প্রবাবলি এটাই হওয়া উচিত। ঠিক আছে? তাহলে প্রথমেই যখন তুমি ইন্টারভিউ দিয়ে দিলে তখন ওনারা তোমাদের সম্পর্কে একটা আইডিয়া তৈরি হয়ে গেল। তো সেই আইডিয়াটা মানে তোমার সম্পর্কে যে ইমপ্রেশনটা ওটা কিন্তু ওনাদের কাছে ভালো করতে হবে। আমি কি বললাম বোঝাতে পেরেছি? ইন্টারভিউটা তোমাকে কনফিডেন্সের সঙ্গে দিতে হবে। ঠিক আছে? দেখো, ইন্টারভিউ তারপরে ডেমো ক্লাস এগুলো প্রধানত একটা সাইকোলজিক্যাল ব্যাপার। যারা নেবেন তাদের উপর একটা সাইকোলজিক্যাল ব্যাপার। তুমি যদি প্রথমেই তোমার সম্বন্ধে যদি ইমপ্রেশনটা ভালো হয়, তাহলে ডেমোতে অটোমেটিক্যালি তোমরা হচ্ছে নাম্বারটা অটোমেটিক্যালি সেটা ক্যারি ফরওয়ার্ডেড হবে। তো সেই কারণের জন্য বলছি যে ইন্টারভিউটা কিন্তু ভালোভাবে দিতে হবে। এই ব্যাপারটা হলো। কি বললাম বোঝাতে পেরেছি? এমন ব্যাপার যাতে না হয়। এবার তোমাদের হয়তো মনে হতে পারে স্যার আমি এত পড়বো কেন? দেখো, আমি যেগুলো দেবো সে মোটামুটিভাবে হয়তো 40 থেকে 50টা পাতা থাকবে। ওইগুলো পড়লে তোমাদের মধ্যে বিশাল একটা কনফিডেন্স তৈরি হয়ে যাবে। তো কনফিডেন্সটাই কিন্তু ইন্টারভিউতে মেন। তোমার যদি সত্যি, সত্যি যদি কনফিডেন্সটা যদি থাকে, তাহলে দেখবে যে অটোমেটিক্যালি ইন্টারভিউ তোমার ভালো হতে বাধ্য। ধরা যাক একটা স্কুল টিচার কেউ যদি হতে চায়, তাহলে স্কুলের মধ্যে কি, কি ঘটনা ঘটে? একটা স্কুলের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপারগুলো কেমন?
সেই সম্পর্কে তুমি যখনই জেনে যাচ্ছ না, তখনই দেখবে যে তোমার মধ্যে একটা কনফিডেন্স তৈরি হবে এবং তার উপরেই ভালো করে মানে ইন্টারভিউটা ভালো হবে। যেমন বললাম যে ইভালুয়েশন, মূল্যায়ন, যেটা ফরমেটিভ ইভালুয়েশন, সামেটিভ ইভালুয়েশন, কোনো প্রতিবন্ধী শিশুকে যখন মূল্যায়ন করা হয় তখন কোন প্রসেসে তাকে মূল্যায়ন করা হবে। তো এই যে ব্যাপারগুলো কিন্তু অবশ্যই একটা টিচারের জেনে রাখা দরকার। তো একটা টিচারের যতটুকু নলেজ দরকার ততটুকু অংশই তোমাদেরকে পড়ে যেতে হবে। এরকম নয় যে অনেক কিছু তোমরা পড়ে ফেলছো, সেরকম ব্যাপারটা নয়। যেটুকু দরকার সেটুকুই তোমাকে পড়ে যেতে হবে। ঠিক আছে? এটুকু বোঝাতে পেরেছি? ইন্টারভিউ এর প্রিপারেশন কিন্তু ভালো করে পড়ে তারপরে তোমাকে দিতে হবে। ঠিক আছে? দেখো এটা বোঝাতে পারলাম তো? আচ্ছা। এইবারে এবারে যেটা বলবো তো সেটা হচ্ছে যে ডেমো ক্লাসের জন্য তোমাদেরকে বলবো। দেখো, ডেমো ক্লাসে খুব বেশি আমার মনে হয় সময় দেবে না। মোটামুটিভাবে 10 মিনিটের কমই প্রধানত তারা সময় দেবেন। ঠিক আছে? হয়তো 7-8 মিনিট তারা সময় দিতে পারেন। কেন? এর কারণটা হচ্ছে প্রচুর স্টুডেন্ট এবং এসএসসির কাছে একটা ডেডলাইন আছে যে এই সময়ের মধ্যে টোটাল সিস্টেমটাকে কমপ্লিট করতে হবে। তো সেই কারণের জন্য খুব বেশি হয়তো সময় দেওয়া হবে না। এখন ডেমো ক্লাসে জেনারেলি এরকম মানে 90% ক্ষেত্রে প্রধানত তোমার পছন্দের টপিকসই কিন্তু ডেমোতে দিতে বলা হয়। কি বললাম বোঝাতে পেরেছি? ঠিক আছে? 90% ক্ষেত্রে তোমার পছন্দের টপিকসই কিন্তু ডেমো দিতে বলা হয়। এবারে কি হবে? এবার যদি মনে হয় এই ব্যাপারটা হয়ে গেল। ঠিক আছে? সুতরাং তুমি যখন কোনো একটা টপিকস পড়বে, যেমন একটু আগে তোমরা জিজ্ঞেস করছিলে যে স্যার আমি বোটানি স্টুডেন্ট, আমাকে কি বোটানিরই ডেমো দিতে হবে? তো আমার মনে হয় যে বোটানির ডেমোটা দিলেই ভালো হয়। তুমি যেহেতু বোটানি স্টুডেন্ট, তুমি যখনই বলছো তখন হয়তো তুমি হয়তো এনিম্যাল ক্লাসিফিকেশন তখন তুমি পড়াচ্ছ। তো সেক্ষেত্রে তারা হয়তো ভাববেন, মানে আমি যদি থাকতাম আমি ভাবতাম যে এ মনে হয় বোটানিকে ভালোবাসে না। ঠিক আছে? তোমাকে এমন দেখাতে হবে যে সাবজেক্টটাকে তুমি যাতে ভালোবাসো। তো সেই হিসাবে তুমি যদি বোটানি স্টুডেন্ট হও তাহলে তুমি বোটানির মানে কোনো টপিকসে তুমি ডেমো দিতে পারো। যেমন সপুষ্পক উদ্ভিদের দিনিশেক, সেটা ডেমো দিতে পারো। অর্থাৎ ছবি এঁকে, মানে ছবি থাকবে এবং তার সঙ্গে সঙ্গে যেগুলোকে তোমাকে খুব বেশি লিখতে হবে না, পয়েন্ট আকারে যেগুলো তুমি বুঝিয়ে দেবে, বুঝিয়ে দিতে পারবে, তো সেরকম টপিকস ডেমো হিসাবে চয়েস করবে। আমি তোমাদেরকে কোন কোন টপিকসগুলো ডেমো হিসাবে ভালো হবে তারও একটা লিস্ট আমি করে তোমাদেরকে দেব। কি বললাম বুঝতে পেরেছো? এটুকু ক্লিয়ার? ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, আমি বলছি, আমি আমি যেরকম ভাবে প্ল্যানিং করেছি, যেগুলো স্টুডেন্টদের, হ্যাঁ স্টুডেন্টসদের যেগুলো অসুবিধা সেগুলোই প্রধানত আমি করব তোমাদের সঙ্গে। ঠিক আছে? তাহলে ডেমোতে ক্লাস 9 এবং ক্লাস 9 আর ক্লাস 10 এর কোন কোন টপিকসগুলো মোটামুটিভাবে ডেমো দিলে ভালো হয় সেরকম টপিকগুলোর আমি নাম তোমাদেরকে আমি লিখে দেব। ঠিক আছে? এবার তোমরা নিজেরা চয়েস, আচ্ছা বলছি আগে এটা বলে দিই। ঠিক আছে? হ্যাঁ, এবার হচ্ছে যে যেটা বলছিলাম যে সেই সমস্ত টপিকসগুলো আমি তোমাদেরকে বলে দেব। সেই টপিকসগুলোর থেকে এবার তোমরা চয়েস করে নেবে। আমি তোমাদেরকে যেটা সাজেশন দেব সেটা হচ্ছে যে ৩ থেকে ৪ টে টপিকস তোমরা তৈরি করে রাখবে। কি বললাম বোঝাতে পেরেছি? ডেমোর জন্য ২ টো টপিকস প্রচুর ভালোভাবে তৈরি করে রাখবে এবং যখন তৈরি করবে নিজের মতো করে নোট তৈরি করবে। ঠিক আছে? একদম যে তুমি ১ম থেকে কি বলছো, যে গুড মর্নিং স্যার সবকিছু কিন্তু লিখবে। ঠিক আছে? ১ম এ ইন্ট্রোডাকশন। ডেমোতে ইন্ট্রোডাকশনে তুমি কি বলবে সেটা লিখে নেবে। ঠিক আছে? একটা খাতাতে সেটা লেখা থাকবে। তুমি ক্লাসটাকে কিভাবে স্টার্ট করছো, ডেমোতে কি দেখা হয়? ১ম এ তুমি কিভাবে নিজেকে ইন্ট্রোডিউস করছো। ঠিক আছে? এইটা তোমাদেরকে দেখা হবে। এবং সেটা কিভাবে ইন্ট্রোডিউস করবে ২-১ লাইনের মধ্যে সেটা লিখে নেবে খাতাতে। না লিখলে কিন্তু হবে না। খাতাতে নিজেরা লিখে নেবে। তারপরেই ধরা যাক সেই টপিকসের উপর তুমি কোন বিষয়গুলো বলবে সেটাও কিন্তু লিখে নেবে। কি, কি বলবে লিখে নেবে এবং পুরো মুখস্থ করে ফেলবে। কি বললাম বোঝাতে পেরেছি? ওখানে যেন কোনো না আটকায়। যখনই ডেমো ক্লাস যখন হয়, কোনো টিচার যখন কোনো এক্সপ্লেনেশন দেন, তো তার যদি আটকে যায় সেটা একটা ড্রব্যাকস। সুতরাং পড়ানোটা কিন্তু ফ্লোতে চলবে এবং সেটা তখনই পসিবল হবে পুরো মানে যেটাকে বলে মুখস্থ জল করে ফেলা। তুমি যেটা লেখো ৩-৪ টে টপিকস সেগুলো একদম পুরো মুখস্থ করে ফেলবে। অনেকে বলে যে বায়োলজি মুখস্থর বিষয়, বায়োলজি মুখস্থর বিষয়। ঠিক আছে, মুখস্থর বিষয়, মুখস্থটা এখানে কাজে লাগবে। কি বললাম বোঝাতে পেরেছো? বুঝতে পেরেছো? ঠিক আছে? হ্যাঁ। আর হ্যাঁ, আরেকটা বিষয় বলি। ধরা যাক তুমি লিখছো, লিখে তারপর তুমি আয়নার সামনে প্র্যাকটিস করছো, দেখছো যে ১০ মিনিটে তোমার ওটা হচ্ছে না। ঠিক আছে? তখন কি করবে, ওইটাকে কোন, কোন অংশগুলো তোমরা বাদ দেবে, সেই তোমার লেখা থেকে ওগুলোকে বাদ দিয়ে দেবে যে এই অংশগুলো আমরা বলব না। এটা একমাত্র তুমিই করতে পারবে।
অর্থাৎ 10 মিনিটের কম সময়ে একটা 10 মিনিট সময় নিয়ে একটা ডেমো প্রথমে লিখে নেবে একটা চ্যাপ্টার। কি, কি বলবে, কি না বলবে সেগুলো একটা লিখে নেবে। লিখে নিয়ে সেটাকে আয়নার সামনে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করে যদি দেখো যে 12-14 মিনিট হয়ে যাচ্ছে, কিছু, কিছু অংশ তোমাকে বাদ দিতে হবে। সেটাকে বাদ দিয়ে সেগুলোকে লিখে নেবে। মানে সেগুলোকে লাল কালিতে তুমি যে নোট যেটা তৈরি করেছো, সেখানে লাল কালিতে কেটে দেবে যে এই অংশগুলো তুমি বলবে না। আবার সেকেন্ড টাইম ওটাকে প্র্যাকটিস করো। ঠিক আছে? অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে এটা প্রচন্ড টাইম কনজিউমিং, প্রচন্ড পরিশ্রমের কথা স্যার আপনি বলছেন। কিন্তু তুমি একটা অথবা দুটো টপিকস যদি করো, যদি ২-৩ বার মানে ২-১ বার তুমি যদি এটাকে করে ফেলো, একটা টপিকস করলে, করে ১০ মিনিট তুমি প্র্যাকটিস করলে, প্র্যাকটিস করার পরে তারপরে হচ্ছে দেখলে যে সেটা ১০ মিনিটের বেশি হয়ে যাচ্ছে, তখন যে কিছু, কিছু অংশ তোমার বাদ দিয়ে দেবে। দিয়ে আবার সেকেন্ড টাইম সেটাকে বলো। দেখবে যে ১০ মিনিটের কম সময়ে তুমি ওটা করতে পারবে। এটা ৩ থেকে ৪ বার প্র্যাকটিস করলেই বিষয়টা তোমাদের ম্যানেজে চলে আসবে। একটা আয়ত্তের মধ্যে চলে আসবে। ঠিক আছে? তাহলে আরেকবার বলে দিই যে ডেমো ক্লাসে প্রধানত জেনারেলি তোমাদেরকেই প্রধানত টপিকস ওনারা চয়েস করতে দেন। তো সেই হিসাবে ৩ থেকে ৪ টে টপিকস, আমি কিছু, কিছু টপিকস তোমাদেরকে বলে দেব। অথবা তোমরা তো নিজেরা অনেকেই হয়তো কলেজে পড়াও, অনেকে স্কুলে পড়াও। তোমরা জানো যে কোন টপিকসগুলো ভালো হবে। তো সেরকম টপিকস তোমরা করতে পারো। কিন্তু আমি আমার মতো করে যেগুলো প্রধানত ভালো হতে পারে, তো সেরকম কিছু টপিকস আমি তোমাদেরকে লিখে দেব ক্লাস 9, এখন 9-10 এর কথাটা বলছে, হ্যাঁ? একটু পরে 11-12 টা বলছে। তাহলে সেটা তোমাদেরকে আমি করে দেব। ঠিক আছে? সবাই বুঝতে পেরেছো? ঠিক আছে? তাহলে দুটো লিস্ট আমাকে তোমাদেরকে দিতে হবে। ১ নাম্বার হচ্ছে ডেমো ক্লাসের লিস্ট, একটু বলে দিই। এবং তার সঙ্গে, সঙ্গে ২ নাম্বার হচ্ছে ইন্টারভিউ এ কোন, কোন টপিকস গুলো পড়বে তার লিস্ট। ইন্টারভিউ এর টপিক লিস্ট। ঠিক আছে? আমি একটু লিখে নিচ্ছি। আচ্ছা। এবার বলো। আর কি, হ্যাঁ, এবার আরেকটা বিষয় এখানে চলে আসে। এবার ধরা যাক স্যারেরা বললেন যে, "আচ্ছা আপনি কি এই চ্যাপ্টারের উপর পড়াতে পারবেন?" তোমাকে হয়তো বলল যে, "আপনি কি এই টপিকস এর উপর পড়াতে পারবেন?" আমি ওই জন্যই বলছিলাম যে ৩-৪ টে টপিকস করে রাখবে। যদি তার মধ্যে যদি পড়ে যায় তো খুব ভালো। কিন্তু ওনারা যে টপিকস দেবেন সেই টপিকস এর উপর তুমি যদি পড়িয়ে দিয়ে আসতে পারো ভালো করে, ভালোভাবে, তাহলে কিন্তু সেটা তোমার ক্রেডিট। তোমার নাম্বার কিন্তু অনেকটাই তোমার হয়ে যাবে। ঠিক আছে? সেই কারণের জন্য বলছি যে ক্লাস 9 এবং ক্লাস 10 তোমরা তো অনেকে পড়াও। সুতরাং ক্লাস 9 এবং ক্লাস 10 এর সিম্পল বায়োলজি বই, শুভ্রনীল চক্রবর্তীর যে বই আছে ছায়া প্রকাশনী, তো ওই বইটা ভালো করে পড়বে। সিলেবাসে কি, কি আছে সেগুলো ভালো করে জেনে রাখবে। যেমন ধরা যাক ১ম চ্যাপ্টারে কোন, কোন টপিক গুলো আছে সেগুলো ভালো করে জেনে রাখবে। 2nd চ্যাপ্টারে কোন, কোন টপিক গুলো আছে সেগুলো ভালো করে জেনে রাখবে। একটা চ্যাপ্টার টোটাল পড়াতে হবে না। একটা চ্যাপ্টারের মধ্যে কোন একটা পার্টিকুলার টপিক তোমাদেরকে পড়িয়ে আসতে হবে ওই সময়ের মধ্যে। কি বললাম বোঝাতে পেরেছি? ক্লাস 9 এবং ক্লাস 10 এর সিলেবাস একদম ভালোভাবে মাথায় রাখবে। চ্যাপ্টার 1 এ কোন অংশগুলো আছে, কোন টপিকগুলো আছে, চ্যাপ্টার 2 তে কোনটা আছে, ৫ টা চ্যাপ্টার আছে। চ্যাপ্টার 3 তে কোনগুলো আছে, 4 এ কোনগুলো আছে, 5 এ কোন, কোন টপিকগুলো আছে। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছে এটা? ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ বলো। হুম, 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 হুম। ঠিক আছে, ওই ফরম্যাট গুলোও তোমাদেরকে আমি দেব। ঠিক আছে? আমি যে নোটস গুলো করছি ওর মধ্যেই থাকবে যে কি করে ডেমো ক্লাসের প্রিপারেশন দিতে হয়, ওগুলো থাকবে। তোমরা আপাতত টপিক গুলোকে তৈরি করো, মেন বডিটাকে তৈরি করো। ঠিক আছে? আমি ঠিক সময়ে তোমাদেরকে দিয়ে দেবো। কি বললাম বুঝতে পেরেছো পল্লবী? হ্যাঁ। আরেকবার বলে দিচ্ছি যে ডেমো ক্লাসে কোন বিষয়টা দেখা হয়। তোমাকে ইন্ট্রোডাকশনটা তুমি কেমন করছো ২ থেকে ৪ লাইনে। ইন্ট্রোডাকশন দেওয়ার পরেই তারপরে মেন বডিতে চলে যাবে। ওটাই হচ্ছে প্রধান বোঝার। ইন্ট্রোডাকশন দিতে গিয়ে এমন যেন না হয় যে তুমি প্রধান অংশটাই বোঝাতে পারলে না। এর সাথে, সাথে তোমার কিন্তু প্লেজেন্ট, একটা টিচারকে দেখলেই যেরকম ভালো লাগে। প্রচন্ড সুন্দরী বা সুন্দর হওয়ার দরকার নেই। কিন্তু ঘটনা হচ্ছে যে তার প্লেজেন্ট পার্সোনালিটিটা যেন হয় এবং দেখে যেন মনে হয় যে তিনি সেনসিটিভ। একটু হাসি, হাসি মুখ করে তোমাকে ডেমোটা দিতে হবে যে টিচারের কাছে স্টুডেন্টসকে ইজি হতে হবে। ঠিক আছে? তো সেরকমভাবে যে তোমার কাছে স্টুডেন্টসরা যে ইজি হতে পারবে, তো সেরকমভাবেই কিন্তু তোমাকে ডেমোটা দিতে হবে। এর সঙ্গে, সঙ্গে তোমার স্কিল অফ কোয়েশ্চেনিং, মাঝে, মাঝে তুমি প্রশ্ন করবে। হ্যাঁ, হ্যাঁ ঠিক বলেছ। ঠিক আছে? ২-১ টা প্রশ্ন, অনেক কিছু নয়, যে ৩-৪ টে প্রশ্ন করবে এবং এই, এই অংশগুলো প্রধানত ইম্পোর্টেন্ট হতে পারে। ব্যাস এইগুলোই প্রধানত দেখা হয় ডেমোতে।
ঠিক আছে? যেরকম তোমরা মাইক্রো টিচিং দিয়েছিলে তার স্কিলগুলো। কোনটা বলো? না, না, না। পুরো চ্যাপ্টারটা নয়। কিন্তু হ্যাঁ, কিন্তু যে টপিকটা তুমি ধরবে সেই টপিকটা তোমাকে কমপ্লিট করে আসতে হবে কম সময়ের মধ্যে। কি বললাম বুঝতে পেরেছো? যেমন ধরা যাক তুমি যেটা ধরা যাক ক্লাস 9 এ তোমার আছে সার্কুলেটরি সিস্টেম মানে সংবহন তন্ত্র। সংবহন তন্ত্রের মধ্যে অনেক কিছু অংশ আছে, হার্ট আছে ইত্যাদি। তো তুমি একটা ধরা যাক টপিক ধরলে যে ব্লাড গ্রুপ। আজকে আমি পড়াবো রক্তের গ্রুপ। এমন টপিক চয়েস করতে হবে যেগুলো বোঝানো যাবে ছবির সাহায্যে, অনেক কিছু লেখা নয়। ঠিক আছে? যেমন তুমি যদি এনিম্যাল ক্লাসিফিকেশন যদি ধরো, তাহলে ওখানে অনেক কিছু বিষয় লিখতে হবে। কিন্তু তোমাকে ছবির সাহায্যে লেবেলিং করে তুমি সহজে যাতে দু এক কথায় এক একটা ওয়ার্ড লিখবে সেটাকে এক্সপ্লেন করে দেবে। তো এরকম ভাবেই এরকম টপিকসকেই প্রধানত ডেমো হিসাবে চয়েস করাটা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। ঠিক আছে? কি বললাম বোঝাতে পেরেছি? ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ বলছি। যেমন ধরা যাক তুমি বললে যে আজকে আমি তোমাদের পড়াবো ক্লাস 9 এর সংবহন তন্ত্র। ঠিক আছে? কিন্তু ক্লাস 9 এর বইতে যে নামটা লেখা আছে সেটাই তোমাকে বলতে হবে। কি বললাম বোঝাতে পেরেছি? বইতে চ্যাপ্টারের যে নাম আছে সেটাই তোমাকে বলতে হবে। তুমি নিজের মতো করে নাম বললে হবে না। আমি যেমন বললাম সংবহন তন্ত্র, ওখানে হয়তো সংবহন তন্ত্র নেই। ওখানে যে নামটা আছে সেটাই বলতে হবে চ্যাপ্টারের। এটুকু সবাই বুঝতে পেরেছো? ক্লিয়ার এটা? বইতে 9 এর বইতে বা 10 এর বইতে যে চ্যাপ্টার আছে, যেমন ধরা যাক জীবনের প্রবাহমানতা। এখানে তুমি যদি বলো আমি আজকে পড়াবো তোমাদের ক্রোমোজোম, এরকম নয়। এই চ্যাপ্টারের এই টপিকটা পড়াবো। যে টপিকটা যেটা বইতে লেখা আছে তার নামটা বলতে হবে। এটা ক্লিয়ার? ঠিক আছে? যেমন ধরা যাক আজকে তোমাদের পড়াবো ক্লাস 9 এর সংবহনতন্ত্র এই ইউনিটের যে মানে সংবহনতন্ত্র এই চ্যাপ্টারের মধ্যে রক্তের গ্রুপ সম্পর্কে তোমাদের পড়াবো। ঠিক আছে? তাহলে তুমি ইউনিট লিখে দিলে সংবহনতন্ত্র সাব ইউনিট বা উপ একক এটা লিখে দিতে হবে। একক আর উপ একক এই দুটো তোমাকে অবশ্যই লিখতে হবে। ঠিক আছে? একক এইটা আর উপ একক হচ্ছে রক্তের গ্রুপ। এবার হচ্ছে রক্তের গ্রুপ নিয়ে তুমি বোঝাও। সুতরাং রক্তের গ্রুপটাই তোমাকে বলতে হবে। এবার টোটাল চ্যাপ্টারটা বলার দরকার নেই। শতরূপা প্রশ্ন করছিলে, বুঝতে পেরেছো? হুম, পুরো চ্যাপ্টারটা বলার দরকার নেই। ঠিক আছে? হ্যাঁ বলো, সঙ্গীতা বলো। হুম, হুম, হুম। আমার মনে হয় একটু ছবি এঁকে, লাইফ সায়েন্স তো, তাহলে যেখানে ছবি দেয়া যায়, যেমন সপুষ্পক উদ্ভিদের দিনিসেক, এটা একদম খুব ভালো একটা টপিক। ঠিক আছে? আবার অনেকে হয়তো ওটা করতে পারবে। তো সপুষ্পক উদ্ভিদের দিনিসেকটা যেমন তুমি বোঝালে। এবার ভিটামিনটা হলে কি হয়, ধরা যাক জলে দ্রবণীয় ভিটামিন ইত্যাদি। এবার সেগুলো তখন তোমাকে নিজের মতো করে ছবি আঁকতে হবে যে এবার তুমি যখন ওই টপিকটাকে ধরা যাক আমি ভিটামিনই পড়াচ্ছি, আমি যদি হতাম কি বলতাম, যে ভিটামিন হচ্ছে খাবারের মধ্যে, তুমি প্রথমে একটা গোল আঁকলে যে এই যে ফুড আছে, এই ফুডের ভিতরে একটা ছোট্ট ডট দিয়ে দেবে যে এটাই হচ্ছে ভিটামিন, এখানেই ভিটামিন থাকে। অর্থাৎ ভিটামিন আলাদা কোনো খাবার নয়, আমরা যে খাবারগুলো খাচ্ছি তো সেই খাবারের মধ্যেই কিন্তু ভিটামিন থাকে। তখন তোমাকে ছবিগুলো নিজের মতো করে ওগুলো ছোট ছোট করে আঁকতে হবে, সেটাও একটা ক্রেডিট একটা টিচারের। ঠিক আছে? এবার সেই ভিটামিনটা ধরা যাক তুমি ভিটামিন এ পড়াচ্ছ, এবার তাহলে ভিটামিন ই চোখের ওপর কি কাজ করছে, চোখটাকে ছোট করে আঁকলে, মানে বিশাল এ করে নয়, আর্টিস্টিক নয়, এমনি নর্মাল চোখ আঁকলে একটা যেটাকে বলে একটা মানে কি বলে ওটাকে, এমনি সিম্পল একটা ডায়াগ্রাম আঁকলে সুতরাং চোখের এই রেটিনার ওপর এটা প্রভাব বিস্তার করে। এবার ধরো বোনস আঁকলে, মানে ভিটামিন ডি, এবার বোনস আঁকলে যে অস্থি আঁকলে তো অস্থির ওপর কাজ করে। সুতরাং ছোট ছোট করে ছবি, ধরা যাক ভিটামিন এ তার পাশে চোখের ছবিটা এঁকে দিলে, ভিটামিন ডি তার পাশে অস্থির ছবিটা এঁকে দিলে, এর ওপর কাজ করে। ঠিক আছে? ভিটামিন সি একটা দাঁত এঁকে দিলে, স্কারভি। ঠিক আছে? তারপরে ভিটামিন বি কমপ্লেক্স একটু লিখে দেবে, যে তারপরে ভিটামিন মানে এরকম ভাবে আমি বলছি। ছবি তোমাকে দিতেই হবে লাইফ সায়েন্সে। তুমি যদি ভিটামিন পড়াতে যাও, আচ্ছা ওটা বলছি, আগে সঙ্গীতারটা বলে দিই। তাহলে সঙ্গীতা বুঝতে পেরেছে, তুমি যদি করো তাহলে হচ্ছে তোমার হ্যাঁ এইটা। আচ্ছা। হুম, 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 হুম। এরকম ওনারা বলতে পারেন যে আপনারা এই চ্যাপ্টারের মধ্যে কোনো একটা টপিকস পড়ান। ঠিক আছে? জেনারেলি এটাই ওনারা বলেন যে হুম,
একদম। হ্যাঁ, নিয়ে যেতেই হবে। তবে তার মধ্যে আমি কি তোমাদেরকে কি বললাম যে তুমি যেটা মনস্থির করেছো সেগুলো লিখে তৈরি করবে। ৩-৪ টা টপিকস একদম লিখে তৈরি করবে। বাকি টপিকস লিখে তৈরি করার দরকার নেই, কিন্তু ক্লাস 9-10 এর বইটা পড়ে যাবে। যাতে যেকোনো চ্যাপ্টার ওনারা যদি বলেন, ইন কেস সেটা বলার সম্ভাবনা কম যদিও, কিন্তু যদি ওনারা বলেন যাতে তুমি ডেমোটা দিয়ে আসতে পারো। হ্যাঁ, ওখানে যেন না বলতে হয় যে স্যার আমি এটা পারবো না। ঠিক আছে? এইটা যেন না বলতে হয়। কি বললাম বুঝতে পেরেছো? এতে তোমরা ভয় পেয়ে যাবে না। তোমরা হয়তো প্রচন্ড টেনসড হয়ে যাচ্ছ। হ্যাঁ, হ্যাঁ। দেখো এই হ্যাঁ, হ্যাঁ বলো। ঋতুপর্ণা বলো। হ্যাঁ, তুমি তো বাংলাতে, তুমি কোন মিডিয়ামে করেছো? তুমি বাংলা মিডিয়ামে করেছো তো? তাহলে তোমাকে বাংলা, তাহলে হ্যাঁ, তুমি কোন মিডিয়ামে পরীক্ষা দিয়েছো বলো? হিন্দি মিডিয়ামে পরীক্ষা দিয়েছো ইংলিশ, তাহলে তোমাকে হিন্দিতেই তো দিতে হবে। কারণ তোমাকে পড়াতে হবে তো হিন্দিতে। হুম, যে মিডিয়ামে পরীক্ষা দিয়েছে তাকে সেই মিডিয়ামেই পড়াতে হবে। কি বললাম বুঝতে পেরেছো? ঠিক আছে? এবারে হিন্দিতে পড়াতে গিয়ে হিন্দিতে তো অনেক সময় তোমার ইংলিশ টার্ম সেগুলো তুমি ইউজ করতে পারবে। কিন্তু বাংলাতে যে মিডিয়াম, ভালো করে শোনো, আমাকে ২-১ জন মেসেজও করেছিল। আ যে মিডিয়ামে পরীক্ষা দিয়েছো তাকে কিন্তু সেই মিডিয়ামে কিন্তু তাকে পড়াতে হবে। কারণ স্কুলটা কিন্তু সেই মিডিয়ামে। স্কুলের বইগুলোও হচ্ছে সেই মিডিয়ামে। ঠিক আছে? ঠিক আছে? হ্যাঁ। আর কি বলছিলে বলো? হ্যাঁ। হুম। কোনটা? হরমোন চ্যাপ্টার এবার টোটালটা তো তুমি কভার করতে পারবে না। যেমন দেখবে যে আমি একটা পিটুইটারি গ্ল্যান্ড যেমন আমি দিয়েছিলাম। তো তুমি বলবে যে প্রাণী হরমোনের মধ্যে আজকে আমরা পড়বো থাইরয়েড গ্রন্থি। এবার থাইরয়েড গ্রন্থিটা ভালো করে বলে দিয়ে আসবে। ঠিক আছে? অথবা বললে যে পিটুইটারি গ্ল্যান্ড, অথবা বললে যে গোনাড, হরমোনের মধ্যে যদি নাও গোনাডটা নিলে তাহলে অনেকটা তোমার বোঝাতে সুবিধা হবে। ঠিক আছে? ছবি আঁকতে পারবে, মানে মেল গোনাড, ফিমেল গোনাড। যে তখন তুমি বলবে যে আগের দিন তো আমি এটা পড়িয়েছিলাম, অন্যান্য গ্রন্থি সম্পর্কে আমরা দেখেছিলাম পিটুইটারি, থাইরয়েড, অ্যাড্রিনাল। তো আজকে আমরা পড়বো একদম লাস্ট অংশ, তো সেটা হচ্ছে গোনাড। কারণ টোটাল হরমোনটা বোঝাতে গেলে তুমি আর টাইম পাবে না। কম সময়ের মধ্যে কম্প্যাক্ট ওয়েতে তোমাকে ছোট্ট জিনিস চ্যাপ্টারটা বুঝিয়ে দিয়ে আসতে হবে। এটাই ব্যাপার। ঠিক আছে? কিন্তু তুমি যদি গোনাডটাকে যদি তৈরি করো ডেমো হিসাবে, ওটাকে কিন্তু খাতাতে একদম লিখে নেবে। কোন অংশগুলো বলবে পুরো, আমি বারবার এটা বলছি তোমাদেরকে। ওগুলো পুরো টোটাল কিন্তু লিখে নেবে। ঠিক আছে? ঠিক আছে? আচ্ছা, এবার কি বলছে? না, বেশি পড়ালে চলবে না। 9-10 এর স্টুডেন্টসদের যেরকম সিলেবাসে যেমন আছে সেরকম। ঠিক আছে? যেমন আমি যখন, হ্যাঁ, যেমন পিটুইটারি গ্ল্যান্ডটা আমি যখন পড়িয়েছিলাম, অক্সিটোসিনটা আমি বলিনি। একজন কমেন্ট করেছিল অক্সিটোসিনটা বাদ চলে গেল। কিন্তু অক্সিটোসিনটা সিলেবাসে নেই ওদের। সেই জন্য অক্সিটোসিনটা বলিনি। যখনই তুমি এরকম করবে না, তখন যারা ডেমো নিচ্ছেন তারা বুঝতে পারবেন। ওখানে তো সাবজেক্টের টিচারও থাকবেন। তো তারা বুঝতে পারবেন যে তুমি সিলেবাস সম্পর্কে জানো। একটা টিচারকে রিক্রুট কেন করা হবে? সে যাতে সিলেবাস সম্পর্কে তার যাতে আইডিয়া থাকে। ঠিক আছে? সেই জন্য কোনো এক্সট্রা কোনো বিষয় বলার দরকার নেই। ঠিক আছে? হুম, বলো। হ্যাঁ, পড়াতে ২-১টা তুমি প্রশ্ন করবে এবং শেষে ইম্পোর্টেন্ট অংশগুলো বলে দেবে। একটা বোর্ড ওয়ার্কে কি হয়? বোর্ডে হচ্ছে তুমি ভালো করে লিখছো এবং লেখার পরে ওইটা পড়াতে মাঝে মাঝে বলবে। দেখবে আমি বলছিলাম যে এখন তোমাদের লেখার দরকার নেই। আমি শেষে যে ইম্পোর্টেন্ট অংশগুলো বলবো সেটা তোমরা লিখবে। অনেক সময় স্টুডেন্টসরা কি করে যে যখন স্যার পড়াচ্ছেন তখন ওরা নোট লেখে। তার ফলে তারা শুনতে চায় না। সুতরাং এটা টিচারকে এটা বলে দিতে হয়। ঠিক আছে? ওইটা মাঝখানে একবার বলে দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ? তারপরে যেটা ইম্পোর্টেন্ট অংশ, তো সেগুলো তোমরা লিখে নেবে এরকম। তাই তো হুম, আচ্ছা ঠিক আছে। যদিও ওগুলো লেখা, আচ্ছা, যদিও ওগুলো লেখার সময় পাবে না তবুও আমি বলে দিচ্ছি। বোর্ডের বাঁদিকে প্রধানত ডেট লিখতে হয় আর বার লিখতে হয়। ঠিক আছে? বোর্ডের বাঁদিকে ডেটটা লিখলে, বার লিখলে। আর ডান দিকে হচ্ছে তোমার মানে কোন ক্লাস আছে, ক্লাসে কতজন স্টুডেন্ট প্রেজেন্ট আছে, কতজন স্টুডেন্ট অ্যাবসেন্ট আছে, টোটাল রোল স্ট্রেংথ কত, এটা লিখতে হয়।
মাঝখানে হচ্ছে কোন ক্লাস, মাঝখানে হচ্ছে কোন টপিক আছে, তার নিচে মানে ইউনিট আছে, তারপরে সাব ইউনিট আছে, এটা লিখতে হয়। ঠিক আছে? হ্যাঁ, কিন্তু অত কিছু লেখার সময় পাবে না। হ্যাঁ, হ্যাঁ বলো, বলো। হ্যাঁ, মডেল আর চার্টের ব্যাপারটা বলে দিই। এবার দেখো, দুটো, এবার একটা বিষয় বলি যে অনেক সময় এরকম হয়, ধরা যাক ওনারা হয়তো চার্ট অ্যালাউ করলেন, অথবা কোনো মডেল করে নিয়ে যেতে হবে না, মডেল করার কোনো দরকার নেই, ওনারা হয়তো চার্ট অ্যালাউ করলেন, হয়তো দুই একজন গেল যে চার্ট, তুমি ওখানে গেলেই তুমি বুঝতে পেরে যাবে, ঠিক আছে, যে চার্ট ওরা অ্যালাউ করছেন কিনা। এবার যদি দুই একজন যদি চার্ট যদি দেখিয়ে দেয়, তখন তুমি যদি না দেখাও তখন অসুবিধা হবে। সেই জন্য আমি তোমাদেরকে সাজেশন যে একটা চার্ট আর্ট পেপারে অন্তত করে নিয়ে যাবে, একটা টপিক্সের ওপর। তুমি যে টপিক্সটাকে ভালো ডেমো হিসাবে এ করছো, ওটা একটা চার্ট করে নিয়ে যাবে। সময় তো পাবে এখন। ঠিক আছে সঞ্চিতা? হুম। বাই চান্স কেউ যদি চার্ট যদি দেখিয়ে দেয় আর হঠাৎ করে যদি দেখো যে ডেমো দেওয়ার সময় চার্ট দিচ্ছে, তখন ওই টেনশনেই তোমার ডেমো খারাপ হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ, কোনো রকম টেনশন ওখানে দেওয়া যাবে না। এবং সমস্ত রকমের মানে তোমাকে প্রিপারেশন নিয়ে যেতে হবে। ঠিক আছে? টেনশনের কোনো জায়গা নেই। আচ্ছা, সঞ্চিতারটা শুনে নিই। হ্যাঁ বলো, বলো সঞ্চিতা। হুম, হুম, হুম। হ্যাঁ, 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 আজকের মধ্যে যতটুকু রেডি হয় করবে। ঠিক আছে? আর আমি তো প্রশ্নগুলো যেগুলো করব তোমরা একটুখানি লিখবে। ঠিক আছে? একটু লিখে নেবে। হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর কি বলছো বলো? আচ্ছা, এবারে আমি একটু হুম, পরিবেশ ও বিজ্ঞান? না, ক্লাস 6 থেকে 8 পর্যন্ত দেখার দরকার নেই। ক্লাস 9, 10 টা ভালো করে পড়ে যাবে। তোমরা তো 9, 10 এ পরীক্ষা দিচ্ছ। ক্লাস 6 থেকে 8 পর্যন্ত বইতে অনেক কিছু আছে। আমরা ভাবি যে ক্লাস 6 এর বই, 7 এর বই, 8 এর বই। কিন্তু যারা পড়িয়েছে তারা জানে। ঠিক আছে? হ্যাঁ, প্রচুর ছোট, ছোট জিনিস থাকে। তোমরা দেখো ইন্টারভিউ দেখো, সিম্পলি কতগুলো হয়তো ৭-৮ টা তোমাকে প্রশ্ন করলো, তারপরেই ডেমো দিয়ে দিতে বলল। ঠিক আছে? এটাই মানে ক্লাস 6 থেকে 8 ওইগুলো অত দেখার দরকার নেই। তুমি 9, 10 এর বইটাই ভালো করে পড়ে যাবে। জীবন বিজ্ঞান শুভ্র নীলের বইটা পড়বে। ঠিক আছে? কার বই বললাম? শুভ্র নীল, ছায়া প্রকাশনী। হ্যাঁ, বলো। হুম? বইয়ের, আচ্ছা, বইয়ের আমার কাছে পিডিএফ নেই। আমার কাছে বই আছে। ঠিক আছে, দাঁড়া, আমি এখানে লিখে দিচ্ছি। সিলেবাসটা আমি দিয়ে দেবো। ঠিক আছে? ঠিক আছে? তোমাদের সিলেবাসটা তোমাদের আমি গ্রুপেতে দিয়ে দেবো। তোমরা এই গ্রুপে মানে পেড গ্রুপটাতে দিয়ে দেবো। ঠিক আছে? আচ্ছা, আর কি বলছিলে বলো? দেবলিনা কি বলছিলে বলো? আচ্ছা, দেবলিনারটা শুনে নিই, তারপর মনিরটা শুনছি। বলো দেবলিনা, বলো। ঠিক আছে, তাহলে সিলেবাসটা আমি দিয়ে দেবো। হ্যাঁ? আচ্ছা, মনি বলো। সাঁতরার বইটা পড়লেও হবে, কিন্তু শুভ্র নীলেরটা ভালো। ঠিক আছে? আর যেটা পড়বে সেটা রিসেন্ট নতুন পাবলিকেশনের বই, নতুন বলতে মানে যে যেরকম আর কি সিলেবাসে যেটা আছে, সাঁতরাটা পড়লেও হবে। হ্যাঁ, সাঁতরাটাও ভালো, কিন্তু শুভ্র নীলটা আর একটু বেটার হতো। ঠিক আছে? সাঁতরাটাও ভালো। শুভ্র নীলের ল্যাঙ্গুয়েজ গুলো তো আরো তুলনামূলকভাবে একটু যদি জোগাড় করতে পারো করে নিও। ঠিক আছে? হুম, হুম, ছায়া প্রকাশনীর। ঠিক আছে? আচ্ছা, তাহলে ডেমোর বিষয়টা বললাম। এবারে তোমাদেরকে বলি, ধরা যাক আমি তো তোমাদেরকে যে ইন্টারভিউ যেটা করছি, আর ডেমো তো সেরকম ভাবে আমি হয়তো নিতে পারবো না। কিন্তু ঘটনা হচ্ছে যে এরকম হতে পারে যে তোমার যদি হোয়াইট বোর্ড থাকে, সেখানে যদি আমাকে যদি ভিডিও দেখাতে পারো, সেটা হতে পারে। কিন্তু সেটা কি তোমাদের পক্ষে পসিবল হবে, সেটা আমাকে বলো। হুম? আচ্ছা, সেরকম যদি হয়, ঠিক আছে, সেটা আমি পরে, ধরা যাক তুমি হয়তো মানে কোনো বোর্ডেতে তুমি হয়তো তোমার ডেমোটা দিলে। ঠিক আছে? তখন সেখানে বলতে, হুম, হুম, হুম,
হুম, হুম, হুম। তাহলে আগে ১ম এ আমি ইন্টারভিউটা করে নিই। ঠিক আছে? তারপরে তোমাদেরকে ডেমোটা দেখে নেব। অথবা এরকম যদি হয় যে তোমরা হয়তো ঠিক আছে, তাহলে সেটা আমি দেখে নেব। ঠিক আছে? কি বললাম বুঝতে পেরেছো? আগে ইন্টারভিউটা করি, হ্যাঁ? তারপর ধরা যাক তোমার কাছে একটা ছোট বোর্ড আছে। সেই আগে আমি ইন্টারভিউটা করি। ঠিক আছে? তারপরে আগে ইন্টারভিউটা দাও। এই ব্যাপারটা হলো। আচ্ছা, এবার পিজি লেভেলের ব্যাপারটা বলছি। আর বলো, আর ইন্টারভিউ এবং সম্পর্কে আছে। এবার একটু নোটসটা বলে দিই। হ্যাঁ, সোমা বলো। দাঁড়াও সোমা, তুমি কিসে দেবে বলো ডেমো? হুম, তুমি বাংলা মিডিয়ামে পরীক্ষা দেবে তো, তাহলে ইন্ট্রোডাকশনের মানে এটা তোমাকে বাংলাতেই দিতে হবে। ঠিক আছে? কেন? ইন্টারভিউর তো ইন্ট্রোডাকশন সেরকম কিছু নয় যে স্যার মে আই কাম ইন স্যার বলার দরকার নেই, স্যার আসতে পারি এটা বলবে। ঠিক আছে? হ্যাঁ, সবকিছু বাংলাতে। তুমি যখনই ইংরাজিতে শুরু করবে ওরা ইংরাজিতে প্রশ্ন করবে। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, সোমা বলো। হুম, সেই কারণের জন্যই বলছিলাম যে তোমাদের কি পসিবল হবে ডেমোটা দেখানোর, সেই সেই জন্যই বলছিলাম। হুম, হ্যাঁ, সেটাও করা যেতে পারে। ঠিক আছে, আর তোমার যদি বোর্ডে। হুম, 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 হুম। আচ্ছা, আমারও একটা মানে টার্গেট ছিল তোমাদের। কালকে আমি প্রথমে ইন্টারভিউটা নিই। তারপরে সেকেন্ড ফেজে তোমাদের যেটা নেব সেটা হচ্ছে ডেমো প্লাস ইন্টারভিউ নেব। ঠিক আছে? আচ্ছা, সোমাকে একটু বলে দিই। ধরা যাক তুমি তোমার মানে দেওয়ালেতে একটা আর্ট পেপার দিয়ে দেবে। আর্ট পেপার দিয়ে পেনেতেই তখন ডেমোটা দেবে, যাদের কাছে বোর্ড নেই। ঠিক আছে? হুম, হুম, হ্যাঁ, হ্যাঁ, বলো, 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 ঋত্বিকা বলো। হুম, 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 হুম। অবশ্যই তুমি বলবে, কিন্তু হাতের কাজ যেমন হচ্ছে ক্রাফটের যে যদি কাজ হয়, তখন তুমি হ্যাঁ, তুমি আর্ট অ্যান্ড ক্রাফটের কাজ করো। ঠিক আছে? তখনই তোমাকে ওখান থেকে প্রশ্ন করা হবে যে তাহলে এরকম আর্ট অ্যান্ড ক্রাফট করেন এরকম একটা শিল্পীর নাম বলো। বলো এরকম একটা শিল্পী যিনি বিখ্যাত আর্ট অ্যান্ড ক্রাফট করেছেন। হুম, সেটা বুঝতে পেরেছি। এবার ধরা যাক ওই পাঞ্জাবির ওপর কলকা করা, অথবা যে পাঞ্জাবি কিংবা কোনো আমরা ড্রেসেতে আমরা বিভিন্ন রকম ডিজাইনিং করি, তখন তার একটা পার্টিকুলার নাম আছে। ঠিক আছে? কোনো একটা শাড়িতে হয়তো বলল যে মানে যারা ইন্টারভিউ নেবেন তারা তো প্রফেসর, ওদের নলেজ প্রচুর। ঠিক আছে? হয়তো বলল যে এই এই এইটার ওপর যে কাজটা হয় সেটা বলতে পারবে না। অথবা দেখো, আর ক্রাফটের ওপর কাজ করে গেছেন অবনীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে? বিভিন্ন রকমের গাছপালা ডালপালা নিয়ে অরিগ্যামি করে গেছেন, কাগজের বিভিন্ন জিনিসপত্র নিয়ে তিনি কাজ করেছেন। সুতরাং এইরকম কিছু বেসিক আইডিয়া তুমি যখনই বলবে আর্ট অ্যান্ড ক্রাফট, তখন একটু বেসিক আইডিয়া নিয়ে রাখতে হবে। আর আর্টেতে তো অনেক প্রশ্ন থাকে, বিভিন্ন শিল্পী একটু জেনে রাখবে। হ্যাঁ, সেটা একটু জেনে রাখবে। ক্রাফটের ওপর কিন্তু আমাদের অনেক ভারতীয় শিল্পী আছেন, তারা কাজ করেছেন। ঠিক আছে? যেমন রামকিঙ্কর বেজ আছে। হ্যাঁ, হুম, হুম, বলো। ওটা একটু কঠিন হয়। হ্যাঁ, ওটা একটু কঠিন হয়ে যাবে। মানে ক্রাফটের ওপর কাজটা তখন একটু কঠিন হয়ে যাবে। ক্রাফটের ওপর বিভিন্ন রকমের কাজ হয়। ঠিক আছে? বিভিন্ন রকমের তখন ক্রাফটের আবার বিভিন্ন টাইপ জিজ্ঞেস করবে, করবে। আর কি ভালো লাগে সেটা বলবে। ঠিক আছে? হুম। আচ্ছা, একটু ঋত্বিকাকে বলে দিই। হ্যাঁ, বলছি আর যদি কোনো কিছু আর ক্রাফটের ওপর যদি ওটা যদি হয়, তাহলে একটু গুগলে সার্চ করে নেবে যে ক্রাফটের ওপর আমাদের ইন্ডিয়ান কিছু শিল্পী, তাদের কথা জেনে নেবে। তোমার যদি ওটা যদি বলতে যদি ইচ্ছেই করে, তাহলে ক্রাফটের বিভিন্ন আমাদের যে ইন্ডিয়ান আর্টিস্ট আছে, সেই আর্টিস্টগুলো একটুখানি জেনে নেবে। ঠিক আছে? হোয়াটসঅ্যাপে সার্চ করবে মেটা এআইতে গিয়ে, যে ইন্ডিয়ান ক্রাফটেড আর্টিস্ট ইন বেঙ্গলি বলে ওটা দিয়ে দেবে। তখন ওটা তোমার নিজের খাতাতে লিখে নেবে। ঠিক আছে? বিভিন্ন বিখ্যাত শিল্পীদের কথা লিখে নেবে আর একটু ক্রাফটের টাইপ গুলো জেনে রাখবে।
ঠিক আছে? ঠিক আছে? হ্যাঁ। এবার আচ্ছা হুম, হুম, এনভায়রনমেন্টাল বায়োলজি থেকে প্রশ্ন করতে পারে। ইকোলজি থেকে তখন কোয়েশ্চেন। হ্যাঁ, বলো। হুম, বলো। হুম, তো আমি আমি ঘুরতে ভালোবাসি, আমি ট্রাভেলিং করতে ভালোবাসি। ঠিক আছে? এটা আমার একটা হবি। অবসর সময়ে আমাদের যেটা করতে ভালো লাগে সেটাই হবি। ঠিক আছে? তাহলে তোমার যেহেতু ঘুরতে ভালো লাগছে, তাহলে কিন্তু এবার ঘোরা থেকে বিভিন্ন প্রশ্ন হতে পারে। তখন তোমাকে জানতে ওটা একটু চাপ হয়ে যাবে ওই প্রশ্নের উত্তরটা দেওয়া। ঠিক আছে? সাইকেল চালানো? সাইকেল চালানোটা না বলাই ভালো। ওটা বাচ্চাদের মতো হবি হয়ে যাবে। So, ঠিক- হ্যাঁ, হুম, হুম, হুম। না, না, 9-10 এ যতটুকু আছে ততটুকুই বলবো। ওইজন্যই বলছিলাম যে বইটা ভালো করে পড়বে। হ্যাঁ, না, 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 না। এক্সট্রা নিজের জ্ঞান দেখান। কেন তোমাদেরকে বলে দিই, এখন তুমি বলতে পারো যে স্যার আমার তো নলেজ আছে আমি কেন দেখাবো না? বলতে পারো, আমারও এটা মনে হয়। শর্মিষ্ঠা শুনছো? কেন হবে না আমি সেটা কেন হবে না তোমাকে বলছি। দেখো তোমাকে সবসময় এটা ভাবতে হবে যে তুমি একটা বাচ্চা ছেলেকে পড়াচ্ছ। তুমি যখনই অনেক ডিফিকাল্ট টার্ম অথবা যেগুলো বইতে নেই সেগুলো যখন বলবে না, ওর স্টুডেন্টস তখন ভয় পেয়ে যাবে। তো সেই কারণের জন্য ওনারা ওইটাকে পারমিট করবেন না। কি বললাম বুঝতে পেরেছো? আমি হ্যাঁ, আমি যখন দেখো আমি যখন তোমাদেরকে পড়াই তখন আমি অনেক শক্ত, শক্ত টার্ম বলি অথবা অনেক কিছু বাইরের জিনিস বলি। কেন? কারণটা হচ্ছে যে তোমরা জানো সেই জন্য বলি। কিন্তু একটা স্কুলের স্টুডেন্টস কে সেরকম ভাবেই করতে হবে যে তুমি কতটা জানো না, ওরা কতটা বুঝছে সেটা। বইয়ের বাইরে তুমি যখনই বলবে তখন ওরা কনফিউজড হয়ে যাবে। সেই কারণের জন্য ডেমোতে বইতে যেগুলো আছে সেগুলোই বলতে হবে সিলেবাসে। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, 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 হুম। হ্যাঁ, কুকিং হবি হতে পারে। একটু বলি হবি প্রকৃতপক্ষে কোন জিনিসটাকে তুমি বলবে। ঠিক আছে? হবি হচ্ছে অবসর সময়ে তোমার যেটা করতে ভালো লাগে সেটা, এবং তার সঙ্গে, সঙ্গে যার মধ্যে একটা ক্রিয়েটিভিটি আছে সেটাই হবি। কি বললাম বুঝতে পারছো? যার একটা সোশ্যাল ইমপ্যাক্ট আছে, তো সেটাই হচ্ছে হবি। তুমি রান্না, ঠিক আছে, রান্না একটা হবি হতে পারে। সেটা হতে পারে তখন, কারণ রান্নার থেকে দেখো এবার এমন একটা মানে হবি তোমাকে বলতে হবে যার একটা ইমপ্যাক্ট আছে, মানে যেটা নিয়ে স্টুডেন্টসরা কি করতে পারে। হবিটা কেন ওনারা জিজ্ঞেস করবেন আগে প্রথমে এটা জানতে হবে। তোমার যেটা হবি আছে সেটা স্টুডেন্টসদের যেন উপকারে লাগে। তুমি যখন রান্নাটা যখন বলছো, কোনো স্টুডেন্টস হয়তো রান্না করে সেটাকে সে তার পরবর্তীকালে সে তার বৃত্তিতে কাজে লাগাতে পারে, সুতরাং সেটা হতে পারে। হবি এমন বলতে হবে যেটা স্টুডেন্টস এর কাজে লাগবে। ঠিক আছে? তোমার শিক্ষাটাকে, দেখো তুমি টিচার হতে যাচ্ছ এটা তোমার জন্য নয়, তুমি টিচার হতে যাচ্ছ স্টুডেন্টসদের জন্য। সুতরাং হবি মানে যেটা যার ইমপ্যাক্ট আছে, যেটা তুমি স্টুডেন্টসদেরকে শেখাতে পারবে, সেই বিষয়টাই তোমাকে হবি হিসাবে নিতে হবে। ঠিক আছে? অবশ্যই গার্ডেনিং হবি হতে পারে, কারণ স্কুলেতে তো গার্ডেনিং তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্টুডেন্টসদেরকে আমরা শেখাবো, গার্ডেনিং শেখাবো। সুতরাং গার্ডেনিং একটা খুব ভালো হবি। ছবি আঁকা একটা খুব ভালো হবি। রিডিং একটা খুব ভালো হবি। হুম, অবশ্যই গান শোনা হচ্ছে একটা ভালো হবি। গান করা একটা ভালো হবি। আমি কি বললাম? যেগুলো তুমি স্টুডেন্টসদেরকে শেখাতে পারবে হবি হিসাবে সেগুলো বলবে। ঠিক আছে? হুম, গান তুমি যখনই গান করা বা গান শোনা যখনই হবি বলবে তখন তোমাকে বলবে আপনি কি ধরনের গান শোনেন। ঠিক আছে? তুমি বললে যে আমি রবীন্দ্রসঙ্গীত শুনি, তখন এবার বিখ্যাত রবীন্দ্র মানে সঙ্গীত শিল্পীদের সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করবে। ঠিক আছে? যে সুচিত্রা মিত্র বা অন্যান্য যারা আছেন। ঠিক আছে? হ্যাঁ? এরকম হয়তো বলতে পারে যে রবীন্দ্রসঙ্গীত তো আপনি শোনেন। ঠিক আছে? এই ট্রিবিউট টু টেগোর এটা কার অ্যালবাম? বলতে পারবে? এটা হচ্ছে সুচিত্রা মিত্র আর আমজাদ আলী খান যে সরোদ যিনি বাজান, তো তার অ্যালবাম। এরকম তখনই প্রশ্ন তোমাকে করা হবে। ঠিক আছে? বুঝতে পেরেছো? গান নিয়ে যখন বলবে তখন তুমি জেনে রাখবে যে তোমার কোন গান তুমি করো। তুমি যদি বলো আমি রবীন্দ্রসঙ্গীত করি, রবীন্দ্রসঙ্গীত সম্পর্কে জেনে রাখবে। তুমি যদি বলো যে আমি নজরুল গীতি করি, নজরুল গীতি সম্পর্কে জেনে রাখবে। ঠিক আছে?
সুতরাং হবি সম্পর্কে একটু আচ্ছা এবার এইগুলো জেনে রাখবে। এবার কুকিং যদি বলো, তখন তোমাকে জিজ্ঞেস করবে যে আপনার তাহলে কোন ধরনের রান্না ভালো লাগে, রান্না করতে ভাল লাগে। এবার সেটা সম্পর্কে একটু জিজ্ঞেস করবে, অথবা ওই রান্নাতে আপনি কি, কি দেন? এবার ধরো তুমি বললে যে আমি গোলমরিচ দিই, তখন বলবে যে গোলমরিচের গুণ বলো। যেকোনো প্রশ্ন হতে পারে। ঠিক আছে? হ্যাঁ, গার্ডেনিং থেকে যে আপনি কেমন ধরনের হচ্ছে আপনি গার্ডেনিং করেন, কোন, কোন ধরনের গাছ করেন। একটা স্কুলকে তো আপনাকে একটা জায়গা দিয়ে দেয়া হলো। এই জায়গাতে আপনাকে বলা হলো যে একটা প্ল্যানিং করে গার্ডেনিং করেন করবেন। তাহলে আপনি কিরকমভাবে একটা স্কুলের গার্ডেন কেমন হওয়া উচিত? তার একটা প্ল্যানিং বলো। বলো, তুমিই বলো। একটা হুম, হ্যাঁ, স্কুলের না ইনডোর প্ল্যান্ট গুলো না, যেগুলো হচ্ছে যে হ্যাঁ, স্কুল গার্ডেনে ওটা হচ্ছে হুম, হ্যাঁ, তুমি বলবে যে স্কুল গার্ডেনে আমাকে যদি একটা জায়গা দিয়ে দেয়া হয়, তাহলে আ সেই জায়গাটাকে আমি ২-৩ টে ভাগে আমি ভাগ করে নেব। একটা অংশে আমি কিছু সবজি চাষ করব, যেগুলো মিড ডে মিলেও কাজে লাগবে, প্লাস আ মানে এতে কাজে লাগবে। আরেকটা জায়গা রাখবো ভেষজ উদ্যান। ঠিক আছে? কিছু কালমেঘ, তারপরে এই ধরনের গাছগুলো করব। তাদেরকে কি করে পরিচর্যা দিতে হয়, তো সেই বিষয়গুলো বলব। আবার ঠিক আছে? তো এইভাবে আমাকে গার্ডেনটাকে আমি ভাগ করে নেব। কি বললাম বুঝতে পেরেছ? তুমি যেটাই বলবে যেন স্টুডেন্টসদেরকে নিয়ে তুমি করতে পারো হবিটা। ঠিক আছে? এটাই বলার। হ্যাঁ। যারা শোনো, যে যেটা হবি বলবে, আমাকে একটুখানি কালকে অথবা ইন্টারভিউতে যেগুলো হবে, আমাকে একটুখানি ধরা যাক আমি কাউকে জিজ্ঞেস করলাম না যে হবি। তোমরা একটুখানি আমাকে বলে দেবে যে স্যার আমি এটা হবি আমি ঠিক করেছি। তাহলে এটা কি বলবো? সেটা আমাকে একটুখানি জিজ্ঞেস করে নেবে। হ্যাঁ? কি বললাম বুঝতে পেরেছ? ঠিক আছে? না হ্যাঁ, হবি হুম, হুম, হ্যাঁ বলো। হুম, 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 হুম। আচ্ছা, এবার দেখো এখন ব্যাপারটা হচ্ছে কি, শোনো, যদি বলে যে আপনারা তো ম্যারিড, তাহলে আপনাদের তো আপনারা একটা সিকিউর জায়গাতে আছেন, আপনাদের হাসব্যান্ড তো ভালোই সার্ভিস করছেন, তাহলে আপনার চাকরি করার কি প্রয়োজন? তখন তুমি বলবে যে স্যার ছোট থেকেই আমি এটা স্বপ্ন দেখে এসেছি যে আমি স্কুলেতে পড়াবো। ঠিক আছে? এক্ষেত্রে মানে আমি পড়াশোনাই করেছি সেই কারণের জন্য, যে আমি যাতে পড়াই, আমার যে জ্ঞান আছে সেটা আমি স্টুডেন্টসদেরকে যাতে আমি মানে সঞ্চারিত করতে পারি, তো সেটাই। তো সেই হিসাবে আমার বাড়িতেও আমার কোনো রকম প্রবলেম হবে না, আমার বাড়িতে আমার ফুল সাপোর্ট আছে। ঠিক আছে? এবং সেই কারণের জন্যই আর মেয়েদেরকে তো অবশ্যই এগিয়ে আসতে হবে। আমার মনে হয় যে বিভিন্ন দার্শনিকও এটা বলে গেছেন একদম প্রথম থেকে, যেমন রবীন্দ্রনাথ, সমস্ত দার্শনিকেরও এটা হচ্ছে মত, আগে মেয়েদেরকে এগিয়ে আসতে হবে। ঠিক আছে? তো সেই হিসাবে শুধুমাত্র আমি বাড়িতেও যেমন আমি কাজ করতে পারবো, তার সঙ্গে সঙ্গে আমি স্কুলটাকেও সমানভাবে আমি দায়িত্ব নিয়ে আমি সামলাতে পারবো। ঠিক আছে? এইভাবে উত্তরটা দেবে নিজের মতো করে সাজিয়ে। হ্যাঁ, আর কি, কি? সঙ্গীতা বুঝতে পারলে? আচ্ছা, সঙ্গীতাকে একটুখানি বলে দিই। ঠিক আছে? সংহিতা। ঠিক আছে? হ্যাঁ, তুমি একটু সাজিয়ে নেবে। হুম। আচ্ছা। আর কি, কি বলছো বলো? হুম, বলো। ঋত্বিকা বলো। হুম, 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 হুম। তুমি তখন বলবে যে স্যার আমি পড়াচ্ছিলাম। আমি তো পড়াই। আমি একটা স্কুলেতে আমি পড়াই, বেসরকারি আমি একটা স্কুলেতে পড়াই। হ্যাঁ? তো এখন সুযোগ এসেছে, তো সেই জন্যই পরীক্ষা দিতে চাইছি। ঠিক আছে? সবসময় বলবে আমি পড়ানোর মধ্যে আছি। হুম। হ্যাঁ, তুমি তুমি যদি কোনো পরীক্ষা দিয়ে থাকো তাহলে সেটা বলবে। ঠিক আছে? হ্যাঁ, তুমি যদি কোনো পরীক্ষা যদি দিয়ে থাকো হুম। আচ্ছা, আগে ঋত্বিকাকে বলে দিই, তুমি যদি কোনো প্রশ্ন মানে পরীক্ষা যদি দিয়ে থাকো সেটা বলবে। একটা বিষয় মাথায় রাখবে, ইন্টারভিউতে কখনো এমনি মিথ্যে কথা বলবে না। কেন? মিথ্যে কথা বলতে আই মিন তুমি মানে ভালো মাইন্ড নিয়েই তোমরা হয়তো বলবে। হ্যাঁ? যে মিথ্যে কথা এই কারণের জন্যই বলছি, যখনই তুমি ওইটা বলবে না, তখনই তোমার মুখের মধ্যে ছাপ পড়বে এবং তার সঙ্গে, সঙ্গে কনফিডেন্সটা একটু লো হয়ে যাবে। সুতরাং সবসময় সত্যি কথাটা বলবে, যে যেটা করো সেটা বলবে। তবে
আমার আমার যেটা সাজেশন, তোমরা তো অলরেডি পড়ার মধ্যে আছো, তো সেই জন্য যদি দীর্ঘদিন যদি গ্যাপ হয়ে যায় তোমরা অবশ্যই বলবে যে আমি পড়াই। ঠিক আছে? বাচ্চাদের হোক, বড়দের হোক, আমি পড়াই, এটা সবসময় বলবে। হ্যাঁ? ঠিক আছে? আচ্ছা, আর কি বলছিলে বলো? প্রিয়াঙ্কা বলছিলে, বলো। হুম, 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 সেটা বলা যাবে। তোমার বাড়িতে তো, শোনো, তোমার বাড়িতে তো নিশ্চয়ই বাচ্চারা আছে। হ্যাঁ, হ্যাঁ। তবে তুমি সেটা বলবে যে, "স্যার, আমার বাড়িতে এরকম থাকে, আমি তো এমনি সময় পাই না। সাংসারিক বিভিন্ন সংসারের আছে তো। তাহলে সাংসারিক বিভিন্ন কাজের জন্য আমি প্রধানত সময় পাই না। কিন্তু তবুও আমার বাচ্চাকে আমি এটা দেখি, ওর বইগুলো দেখি, প্লাস অন্যান্য আমি বাইরের বই পড়ি। ওকে দেখতে গিয়ে আমি খুব বেশি আমি সময় পাই না।" ঠিক আছে? এটা বলবে। বুঝতে পেরেছো? এবার তুমি যখনই বলবে যে আমি একটা, শোনো, এক্ষেত্রে হচ্ছে টিউশন করাটা হচ্ছে বলাটা ভালো। কিন্তু যখনই বলবে আমি একটা বেসরকারি স্কুলে পড়াই, তুমি যদি সত্যি সত্যি যদি না পড়াও, তখন এবার তোমাকে জিজ্ঞেস করবে আপনি কোন স্কুলে পড়ান। সুতরাং তুমি বলতে পারো যে আমি বাচ্চাদেরকে আমি পড়াই, এটা তুমি বলতে পারো। ঠিক আছে? এবার এখন একটুখানি ভেবে নেবে যে কি কি পড়াও, এটা একটুখানি ভেবে নেবে। হুম? ঠিক আছে? আচ্ছা, আর দেখি প্রিয়াঙ্কা কি বলছে, আর শুনে নি, তারপর শুনছি সেলিন। হুম, 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 হুম। তুমি বলবে যে তুমি তোমার বাচ্চাকে পড়াও তো, তুমি সেটাই বলবে যে, হ্যাঁ, যে আমি আমার এরকম এদেরকে পড়াই। ব্যাস এইটুকুই বলবে। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, সেলিনা কি বলছো বলো? হুম, 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 হুম। অবশ্যই এটা তো তোমার অ্যাচিভমেন্ট। যদিও ওনারা যদি প্রশ্ন করেন তখন বলবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেটা হচ্ছে তুমি বলতে পারো। ঠিক আছে? কিন্তু ওনারা যদি প্রশ্ন করেন তখন বলবে। এবার তোমাকে যদি বলে যে তুমি নিজের সম্বন্ধে বলো, নিজের সম্বন্ধে বলা মানে হচ্ছে যে তুমি কি পড়েছো, তুমি কি পড়াশোনা করেছো সেটা। ঠিক আছে? এখানে যে আমি প্রাইমারি, না, সেখানে বলার দরকার নেই। হ্যাঁ, এবার যদি বলে যে আপনি এখন কি করছেন? তখন তুমি বলবে যে স্যার প্রাইমারি টেট পড়েছিলাম। এখন এই প্রাইমারি টেটের জন্য আমি প্রস্তুতি নিচ্ছি, পেয়েছিলাম। এরকম তুমি বলতে পারো। ঠিক আছে? হুম। হ্যাঁ, কি যদি? হুম। না, তুমি বলবে যে আমি এই ইনস্টিটিউশনে করি, এই নন গভর্নমেন্ট এই ইনস্টিটিউশন, এখানে আমি কাজ করি। নামটা বলবে। ঠিক আছে? নামটা বলবে। না হলে তারপরেই ওনারা প্রশ্ন করবেন যে তাহলে সেটার নাম কি? সেটা কোথায় আছে? সুতরাং এটা বলবে যে একটা বেসরকারি এতে করি, এটা বলাটা একটা কেমন না? তাহলে তুমি বলবে যে এই অর্গানাইজেশন এখানে আছে, এই জায়গাতে আমি কাজ করছি এখন। আচ্ছা, হ্যাঁ, সেলিনা কি বলছে বলো? অনেকক্ষণ থেকে বলছিলে, বলো। সেলিনা। হুম, হুম। সেটা যদি সুযোগ আসে তাহলে সেটা বলবে। এবার যদি তোমার নিজের সম্বন্ধে বলতে বলে তাহলে অত বলার দরকার নেই। তোমার নিজের সম্বন্ধে সেটাই বলবে যে তুমি কি, কি মানে তোমার কি, কি কোয়ালিফিকেশন আছে এগুলো। ঠিক আছে? যে আমি টেট পাস করেছি, কিন্তু তার রেজাল্টটা কি আল্টিমেটলি এখনো তো তার রেজাল্টটা নেই। সুতরাং সেটা মানে এবার যদি বলে যে আপনি এখন কি করছেন? তখন তুমি বলবে যে আমি বিহার টেট আমি পাস করেছিলাম। আমি এখন মানে সেটার জন্য আমি প্রিপারেশন নিচ্ছি। পরে যদি কোনো কিছু হয় সেটার জন্য প্রিপারেশন নিচ্ছি। ব্যাস এটাই। শোনো, তোমরা যে পাস করেছো এটা একটা ক্রেডিট। ঠিক আছে? সুযোগ থাকলে তুমি সেই ক্রেডিটটাকে তুমি অবশ্যই এটা প্রকাশ করে আসবে। হুম? আচ্ছা, হ্যাঁ, বলো বিশ্বদীপ কি বলছো বলো? বিশ্বদীপ? হুম, হ্যাঁ, বলো।
হুম। হ্যাঁ, অবশ্যই বলবে। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই বলবে। তুমি তো প্রাইমারিতে করো, তুমি তো অবশ্যই বলবে এটা। ঠিক আছে? তুমি তো এখন হ্যাঁ, তখন এটা বলতে পারে যে তাহলে কি আপনি এটা ছেড়ে দেবেন? তখন তুমি বলবে যে হ্যাঁ, আমি এটা করব না। বেটার সুযোগ পেলে আমি অবশ্যই সেখানে যাব। ঠিক আছে? হুম। এবার তুমি যখন প্রাইমারিতে বলবে তখন আচ্ছা একটু বিশ্বদীপকে বলে দিই। এবার ধরা যাক তোমাকে প্রাইমারিতে বলল, এবার তখন তুমি কোন সার্কেলে করো সেটা জিজ্ঞেস করবে। ওখানকার এসআই এর নাম কি সেটা জিজ্ঞেস করবে। এগুলো একটুখানি জেনে নেবে। ঠিক আছে? ওই স্কুল সম্পর্কে এবং স্কুলের অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে একটুখানি জেনে রাখবে। ঠিক আছে? হ্যাঁ। হুম। আচ্ছা আর কি বলছো বলো? হুম, 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 হুম। হ্যাঁ, সেটা তো ধরতেই পারে। সেটা বলতেই পারে। হুম, 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 হুম। হ্যাঁ, সেটা ধরতেই পারে, বলতেই পারে। তোমার কি মনে হয় কোন বোর্ডটা বেটার বলো? হুম, 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 হুম। হুম, এর মধ্যে পজিটিভিটি তো আছে। কারণ এখনকার শিক্ষা ব্যবস্থা এটাই চায় যে স্টুডেন্টসদের মধ্যে এক্সট্রা ইনফরমেশন নয়। ঠিক আছে? তারা যেন মানে প্র্যাকটিক্যালি তারা যেন কাজ করে সবকিছু শিখতে পারে। সুতরাং আইসিএসসি বোর্ডের এটা ড্রব্যাকস। ঠিক আছে? সুতরাং এটা পজিটিভ এরকম উত্তরটা তুমি দেবে। হ্যাঁ? তুমি বলবে যে আমার অ্যাজ এ টিচার হিসেবে তোমার ওপিনিয়ন দেবে যে আমার এটা মনে হয়েছে যে স্টুডেন্টসরা হচ্ছে অতিরিক্ত ইনফরমেশনের ভারে তারা জর্জরিত হয়ে যাচ্ছে আইসিএসসি বোর্ডে। কিন্তু তুলনামূলকভাবে সিবিএসই এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাস তুলনামূলকভাবে অনেক বেশি সায়েন্টিফিক। যতটুকু লাগবে তো সেরকমই তাদেরকে দেয়া হয়। মানে এক্সট্রা ইনফরমেশন সেরকমভাবে দেয়া হয় না। তবে আমাদের এডুকেশনাল সিস্টেমের এটা একটা ড্রব্যাকস যে পাঠ্য বিষয়কে হচ্ছে বেশি গুরুত্ব দেয়া হয়। ঠিক আছে? এটা সমস্ত সিস্টেমেরই ড্রব্যাকস, কিন্তু আইসিএসসি বোর্ডে এটা আমার বেশি করে মনে হয়েছে যে ওখানে এক্সট্রা ইনফরমেশন বেশি দেয়া আছে। তুলনামূলকভাবে সিবিএসই এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড এর সিলেবাস তুলনামূলকভাবে অনেক বেশি সায়েন্টিফিক এবং অনেক বেশি স্টুডেন্টস ফ্রেন্ডলি। মানে এগুলো বাংলাতে বলবে আরকি। ঠিক আছে? সেটাই মনে হয়। হ্যাঁ? এগুলো তৈরি করে যাবে অবশ্যই। না, না। কথাবার্তায় মাঝে, মাঝে ইংলিশ টার্ম ইউজ করলে অসুবিধা নেই। এবার তুমি যদি বলো যে গুড মর্নিং ১ম ইন্ট্রোডাকশনটা তুমি যদি ইংরাজিতে দিতে যাও যে I am এইরকম, তখন তোমাকে প্রশ্ন করবে। কিন্তু জেনারেল কথাবার্তার মধ্যে তুমি যদি ইংরাজিতে বলো, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। হ্যাঁ? কিন্তু যখন ডেমো ক্লাস দিতে যাবে ইংরাজিটা ব্যবহার করবে না। হ্যাঁ, বলো, বলো, বলো। হুম, হুম, হুম। ওটা কোনোদিনই পারবে না। শোনো, আমি একটা বিষয় বলে রাখি। এই যে ভয়েস মডিউলেশন এইগুলো এটা আমাদের ইনহেরিটেড ব্যাপার। এটা হচ্ছে আমাদের ন্যাচারাল। এটাকে তুমি কখনো প্র্যাকটিসের মধ্য দিয়ে দেখো। প্রধানত অ্যাঙ্করিং করলে তুমি যদি অ্যাঙ্করিং করতে তখন তোমাকে প্রফেশনাল সেরকম হতে হতো। কিন্তু আমাদের মানে এটা যারা ইন্টারভিউ নেবেন তারা অবশ্যই ভালোভাবে বোঝেন। এক্ষেত্রে তোমার ইংরাজি উচ্চারণ বা মানে তোমার উচ্চারণ ইংরাজি বলছি। তোমার যেকোনো উচ্চারণ, অ্যাকসেন্ট এইসবের হচ্ছে কোনো কিছু প্রবলেম নেই। কি বললাম বুঝতে পেরেছো? এটা হচ্ছে আঞ্চলিক ভাষার যে অ্যাকসেন্ট যেগুলো, এটা কোনো রকম নেগেটিভিটি হিসাবে ধরা হবে না। কি বললাম বুঝতে পেরেছো? যারা ইন্টারভিউ নেবেন তারাও জানেন। তারা জানেন যে হুগলি জেলার মানুষের একটু এর দোষ আছে। যেমন আমার অনেক সময় থাকে। আমি জানি, বুঝতে পারি। আবার বাঁকুড়াতে একটু টান আছে।
পুরুলিয়াতে একটু টান আছে, কিন্তু এগুলো একদম ইনহেরিটেড, এগুলো জেনেটিক্যাল। এটাকে যারা ইন্টারভিউ নেবেন তারা জানেন, এটাকে নিয়ে এক্সট্রা কোনো সতর্কতার কোনো দরকার নেই। কি বললাম বুঝতে পেরেছো? সংহিতা। হুম। এটা নিয়ে ভয় পাবে না কোনো, যারা ইন্টারভিউ নেবেন তারা যথেষ্ট সেনসিটিভ, এটুকু মাথায় রাখবে, এবং তারা জানেন যে এটা মানে প্রত্যেকটা রিজিয়ানেরই আমাদের ভাষার একটা ব্যাপার আছে। ঠিক আছে? এটা কোনো চাপের কোনো ব্যাপার নেই। বুঝতে পেরেছো? তারা জানেন যে তুমি কোনো অ্যাঙ্করিং করছো না, অথবা কোনো প্রফেশনাল যেরকম ভাবে আমরা কোনো অনুষ্ঠান পরিচালনা করি সেসব তুমি করতে যাচ্ছ না, তুমি স্টুডেন্টসদেরকে পড়াতে যাচ্ছ। ঠিক আছে? এটাই। আর কি কি বলছিলে বলো? আচ্ছা। হ্যাঁ বলো। হ্যাঁ বলো, ইয়াসিন বল। হুম। 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 হ্যাঁ, ওটা হচ্ছে প্রশ্ন করতেই পারে, তবে তুমি ওটা বলতে পারবে। ঠিক আছে? আমি তোমাদের কি বলছি, তোমরা যেটা করো সেটা অবশ্যই তোমরা বলবে। এবং আমি সত্যি, আমি যদি আমার মতো কেউ, আমি যদি ইন্টারভিউতে থাকতাম, আমি তোমাকে প্লাস পয়েন্টে দিতাম। কারণটা হচ্ছে এটাই যে তুমি ওখানে পড়াচ্ছ, একটা ভালো জায়গাতে পড়াচ্ছ, তোমার মধ্যে নিশ্চয়ই মানে ক্যালিবার আছে পড়ানোর। তো সেই হিসাবে তুমি অবশ্যই এটা হচ্ছে বলবে। তবে এটা হতে পারে যে ধরো যাক এরপরে। হুম। আচ্ছা, একটু ইয়াসিনকে বলে দিই। হ্যাঁ, দাঁড়া একটু ইয়াসিনেরটা বলে দিই। এবার ধরা যাক ওই কোচিং সেন্টার টা সম্পর্কে তুমি একটুখানি জেনে যাবে। ঠিক আছে? কি বললাম বুঝতে পারছো? হুম। ওগুলো একটু জেনে যাবে। ঠিক আছে ইয়াসিন? হুম। ওটা তারপরে হচ্ছে অন্যান্য কি কি সাবজেক্ট পড়ানো হয় এগুলোও একটুখানি জেনে যাবে। হ্যাঁ? ঠিক আছে? যে কবে ওই কোচিং সেন্টারটা শুরু হয়েছিল, এখন কতজন টিচার আছেন, এগুলো সম্পর্কে একটু টুকটাক জেনে যাবে। তুমি যেখানে সঙ্গে রিলেটেড সেটা সম্পর্কে একটু জেনে যাবে ভালো করে। ঠিক আছে? আচ্ছা, দেবলিনা কি বলছো বলো? হুম। হুম। তোমাকে যদি বলা হয় যে হ্যাঁ, এবার হ্যাঁ, হ্যাঁ, এগুলো যদি তোমার বলার যদি স্কোপ থাকে, তুমি যেগুলো যেগুলো কোয়ালিফাই করেছো সেগুলো তুমি বলতে পারো। ঠিক আছে? তোমার যদি স্কোপ থাকে নিজে আগ বাড়িয়ে, তুমি বলবে আমি টিচার হব। তুমি বলবে আমি টিচার হব। ঠিক আছে? তুমি এটাই বলবে। কি বললাম বুঝতে পেরেছো? হুম। কেন আমি তোমাকে বলছি আমাদের এক্সপেরিয়েন্স থেকে, যেমন আমি যখন এসএসসি যখন আমার হয়ে গেল, মানে পেয়েছি আর কি, তখন ইন্টারভিউ হয়েছে, রেজাল্ট বের হয়নি, আমি একটা জায়গায় ইন্টারভিউ দিতে গিয়েছিলাম ওই মেটার্নিটি লিভে। আমাকে জিজ্ঞেস করেছিল যে আপনাকে তো নেব, তোমাকে নেব, কিন্তু তুমি তো তাহলে এটা ছেড়ে দেবে। আমি বলেছিলাম যে হ্যাঁ আমি ছেড়ে দেবো, কারণ বেটার চান্স তো আমরা সবসময় অলওয়েজ আমরা তো অ্যাকসেপ্ট করব। ঠিক আছে? সুতরাং তুমি এখানে বলবে, যেহেতু টিচার, তুমি বলবে যে হ্যাঁ আমি আমি ছোট থেকেই স্বপ্ন দেখছি যে আমি টিচার হব, এটা আমার স্বপ্ন, সুতরাং আমি পেলে তো আমি অবশ্যই এগুলো ছেড়ে দেবো, এটা বলবে। ঠিক আছে? তুমি যে এই চাকরিতে যে জয়েন করার জন্য স্কুলেতে 100% তুমি ইচ্ছুক, সেটা তুমি অবশ্যই বলবে। হুম। আর যখন নিজের সম্বন্ধে যখন বলতে বলবে, তখন ওটা বলার দরকার নেই যে আমি এইটা কোয়ালিফাই করেছি, এটা কোয়ালিফাই করেছি। এর ফলে কি হবে বলো তো, কেন বলতে বলছি না? কারণ তার ফলে একটা অহংকার, মানে অহংকার বলবো না, অবশ্যই একটা একটা অ্যাচিভমেন্ট, কিন্তু তবু আমি বলছি আর কি বোঝানোর জন্য কেন বলতে করছি। তোমাকে যদি বলে যে নিজের সম্বন্ধে বলুন, তখন সেটা বলার দরকার নেই। তুমি কি কি কোয়ালিফাই করেছো এবং তোমার হবিটা তুমি বলবে। এটা তোমার নিজের সম্বন্ধে হয়ে গেল। এবং কোন পরীক্ষাতে ধরা যাক পাস করেছো, এগুলো তখন অত বলার দরকার নেই। মানে তোমার একাডেমিক কোয়ালিফিকেশনটা বলবে এবং তার সঙ্গে সঙ্গে তোমার হবিটা বলবে, এটা করতে ভালো লাগে। এরপরে যদি বলে যে আপনি এখন কি করছেন, তখন বলবে যে আমি এই পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়েছিলাম, এই পরীক্ষাগুলো আমি ক্র্যাক করেছি। বেশ। ঠিক আছে? হ্যাঁ। আর কি কি বলছিলে বলো? আচ্ছা। আর কেউ কিছু বলছিলে? আচ্ছা। হুম। হুম।
হ্যাঁ। হুম, হুম, হুম। হ্যাঁ, এটা তো অবশ্যই। দেখো, ১ম এই এটা বলবে যে ধরা যাক তুমি আমাকে এই প্রশ্নটা করলে যে আপনি কিভাবে এটাকে আপনি ডিল করবেন? তুমি বলবে যে আমি তাদেরকে ভালোভাবে এটা বোঝানোর চেষ্টা করব। কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে শারীরিক কি পরিবর্তন হচ্ছে সেটা তাদের জানা দরকার। এবং আমরা দেখেছি যে যেমন আমি নিজে একটা মেয়ে, সুতরাং আমি মেয়ে হিসেবে দেখেছি যে আমার যখন ক্লাস 7-8 এ আমার বিভিন্ন রকম শারীরিক যখন সমস্যা আমার যখন তৈরি হয়েছে, মানে শারীরিক সমস্যা বলব না, ন্যাচারাল প্রসেস আমার যখন হয়েছে, হ্যাঁ, তখন, হ্যাঁ, আমি বলছি যে যখন এরকম ব্যাপারগুলো হয়েছে, সমস্যা যখন আমার হয়েছে, তখন আমি প্রচণ্ড ভয় পেয়েছিলাম এবং মানসিকভাবে আমি বিপর্যস্ত হয়ে গিয়েছিলাম। তখন আমার মনে হতো ছোটবেলায় যে আমাকে কেউ যদি ব্যাপারগুলো জানিয়ে দিত যে এর পিছনে সায়েন্টিফিক কারণটা কি, তাহলে আমার ভয়গুলো তাহলে আমার কেটে যেত। সুতরাং এটা কোনো সমস্যা নয়, এটা যে আমাদের একটা ন্যাচারাল প্রসেস, এটা প্রত্যেকটা মেয়ের এটা জানা দরকার। এটা একটা স্বাভাবিক পদ্ধতি এবং এই সময় কিভাবে তাদের স্বাস্থ্য মেইনটেইন করতে হয়, কিভাবে তাদের হাইজেনিক থাকতে হয়, এটা তাদেরকে জানানোর জন্যই জীবন বিজ্ঞানের শিক্ষক হিসাবে আমি বরং মানে তাদেরকে আরো বেশি করে এই ব্যাপারে আমি জানতে উৎসাহিত করব। এবং তার সঙ্গে, সঙ্গে ছেলেদেরকেও এটা হচ্ছে জানানো দরকার যে তাদের শারীরিক যে পরিবর্তনগুলো সেগুলো ন্যাচারাল প্রসেস। কারণ অনেক ছেলেরা তাদের এই শারীরিক পরিবর্তনগুলো তারা নিজেরা মানতে চায় না। সুতরাং তাদেরকে জানানোর দায়িত্ব আমাদের বিদ্যালয়ের আমাদের শিক্ষক-শিক্ষিকাদের। ঠিক আছে? এটাই বলবে। বুঝতে পেরেছ? ঠিক আছে? হ্যাঁ। আর কে কি বলছে বলো? আচ্ছা। আচ্ছা, এবার আরেকটা, হ্যাঁ, বলো। মৌমিতা বলো। আচ্ছা, তোমার কথাগুলো শোনা যাচ্ছে না। হ্যাঁ, মৌমিতার এটা শুনতে পাচ্ছি না। মৌমিতা একটু এখানে মেসেজ করো। ঠিক আছে? মৌমিতা একটুখানি মেসেজ করে দাও, আমি আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, এবার এবার শোনা যাচ্ছে। এবার বলো। এবার বলো। হুম, হুম। হ্যাঁ, আমি কি বললাম যে তুমি যেটা করছো সেটাই সত্যি সত্যিই বলবে। ঠিক আছে? যেটা করছো সেটা বলবে। বুঝতে পেরেছো? হুম। হ্যাঁ, যেটা করছো সেটা বলবে। আচ্ছা, এবার একটা বিষয় বলি, একদম শেষের দিকে তোমাদের অনেক প্রশ্ন শুনলাম। প্লাস আরো যখন ইন্টারভিউ হবে তখন আরো তোমরা একটু ভেবে রাখবে যে কি, কি প্রশ্ন আমাকে করবে। একটুখানি তোমাদের সঙ্গে কথাও বলতে পারবো। আর যেটা বলছিলাম যে তোমাদেরকে তাহলে আমি ডেমো ক্লাসের লিস্টটা দিয়ে দেবো। মানে কোন, কোন টপিকস গুলো হবে। তার সঙ্গে, সঙ্গে ইন্টারভিউতে কোন, কোন টপিক গুলো পড়াবো তার একটা লিস্ট দেবো। এবং ক্লাস 9 এবং 10 এর সিলেবাসের একটা লিস্ট দেবো। এরপরে বলি, তোমরা হয়তো অনেকে পিজিতে আছো, যেটা মানে আমি বললাম আমি পরে বলবো। তো তারও একটা লিস্ট আমি করে দেবো। ঠিক আছে? মানে পিজিতে ক্লাস 11 এবং ক্লাস 12 এর বায়োলজিতে কোন টপিকস গুলো ডেমো দিলে ভালো হয় তার একটা লিস্ট তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে? সবাই বুঝতে পেরেছো? ব্যাপারটা ক্লিয়ার হলো? আচ্ছা। এইবারে তোমাদেরকে বলি যে আমি যেটা ১ম এই তোমরা প্রশ্ন করছিলে যে স্যার নোটসগুলো আমি তৈরি করছি। একটুখানি কয়েকদিন যাক, হ্যাঁ? তো নোটসগুলো তখন তোমরা পারচেজ করে নিও। ঠিক আছে? আমি তো তোমাদের বলেছি, কিন্তু আমার যেটা সাজেশন যে একটু রেজাল্টটা বেরোলেই মানে আরো কয়েকদিন লাগবে। আমার নোটগুলো অনেক, মানে আরো কিছু, কিছু অংশ বাকি আছে। যেমন জিকে পোরশনটা এখনো বাকি আছে। অনেক কিছু অংশ বাকি আছে। ওগুলো লিখে, লিখে তৈরি করছি। তো সেটা হয়ে গেলে আমি তোমাদেরকে বলে দেব। তখন তোমাদের যদি মনে হয় সেটা তোমরা পারচেজ করতে পারো। আমি একটু মানে পিএসসি তে যে নোটস গুলো করেছিলাম আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে? পিএসসি তে তোমরা অনেকে ইন্টারভিউ এর নোটস আমার থেকে নিয়েছিলে এবং ইন্টারভিউ, সরি, পিএসসি বলছি, মাদ্রাসাতে তোমরা অনেকে ইন্টারভিউ দিয়েছিলে। ঠিক আছে? কিভাবে এই নোটস গুলো আমি মডিফাই করেছি। ঠিক আছে? টোটাল মডিফাই করছি। একটু তোমাদেরকে দেখাই। ইন্টারভিউ এর জন্য নোটস তো তখন সেগুলো করেছিলাম। যেমন আপনার সম্বন্ধে কিছু বলুন। ঠিক আছে? এখানে লেখা আছে। কিন্তু এগুলোকে আমি এসএসসিতে আমি টোটাল মডিফাই করে দিয়েছি। হ্যাঁ? তখন খুব দ্রুততার সঙ্গে করেছিলাম, সময় কম ছিল বলে। এরকমভাবে দেখো, মানে কি, কি বিষয় তোমাদেরকে পড়তে হবে একটু জেনে নিতে পারবে তাহলে। টিচার ইন্টারভিউ, আপনার সম্বন্ধে কিছু বলুন। আপনি কেন শিক্ষকতা পেশাতে আসতে চান? ঠিক আছে? তারপরে একজন শিক্ষকের ৫ টা গুণ বলুন। একজন শিক্ষক হতে গেলে কি, কি গুণ থাকতে হবে?
আপনার টিচিং স্কিল কেমন, আপনার কি মনে হয় যে আপনার আপনি যেভাবে পড়াচ্ছেন আপনার স্কিল কেমন, ঠিক আছে? কি বললাম বুঝতে পেরেছো? মানে তুমি যে পড়াবে তোমার মনে হয় যে তুমি কেন অন্যদের থেকে আলাদা, তারপরে আপনি কেন মনে করেন আপনাকে আমরা সুযোগ দেব, একজন স্টুডেন্ট কোনো সমস্যা নিয়ে এলে আপনি কি করবেন, ঠিক আছে? এরকম কিছু কিছু অংশ লিখেছিলাম। আপনি কিভাবে স্টুডেন্টসদেরকে মোটিভেট করবেন, আপনার দুর্বলতা এবং শক্তি কোনগুলো, আপনি কত স্যালারি এক্সপেক্ট করেন, আপনি কেন শিক্ষক হতে চান, এরকম কিছু কিছু অংশ ছিল। তারপরে দেখো এই যে মানে এরকম অংশ মানে বই থেকে আবার কিছু দিয়েছে, ঠিক আছে? আমি জাস্ট এগুলো দেখাচ্ছি তোমাদেরকে। হুম। এরকম টাইপের, কিন্তু এখন যে নোটসগুলো করব সেগুলো একদম টোটালি মডিফাইড, ঠিক আছে? এরকম একটা ছিল। তারপরে দেখো ডেমো ক্লাসের টিচার স্কিল, এটা যেটা তোমরা বলছিলে আর কি, যে টিচার স্কিল কিভাবে হয়, পূর্ব জ্ঞানের ব্যবহার ইত্যাদি, কিন্তু এগুলোকে সব আমি মডিফাই করেছি, এগুলো তোমাদের দরকার নেই, আমি একটু দেখিয়ে দিচ্ছি আর কি। তো নোটসগুলো এইভাবেই তোমাদেরকে দেবে। এবার ধরা যাক এরকম একটা আছে, প্রবলেম অফ স্টুডেন্টসদের কপি, ঠিক আছে? একটা ছাত্র হয়তো গণিতের গৃহকাজ ঠিকঠাকভাবে করছে না, তখন তুমি তাকে কি করবে, তখন তাকে কিভাবে কি করবে, ঠিক আছে? এরকম বিষয় আছে। তারপরে দেখো এখানে একটা বড় অংশ টিফিনের পর শ্রেণীকক্ষে উপস্থিত থাকে না, মানে ক্লাস হয়ে যাচ্ছে, টিফিনের পরে ছেলেমেয়েরা বাড়ি চলে যাচ্ছে, তখন কি করবে? হ্যাঁ, বাচ্চারা তো ওদের বিশাল মানে এ, তারপরে ভৌতবিজ্ঞানের শিক্ষক কয়েকটা টেস্ট দিয়ে দেখলেন যে ভৌতবিজ্ঞানের শিক্ষার্থীদের পারদর্শিতা আশানুরূপ নয়, তখন তুমি কি করবে? এরকম কিছু কিছু অংশ ছিল। তারপরে এখানে চলে এসো কারেন্ট অ্যাফেয়ার্স। এখানে এই যে ন্যাশনাল এডুকেশনাল পলিসি, এটাও তৈরি করেছিলাম, এটাকে মডিফাই করছে সব, এটা ইংরাজিতেই ছিল। ন্যাশনাল এডুকেশনাল পলিসি, থার্ড পলিসি অফ ইন্ডিয়া। প্রথম ছিল কোঠারি কমিশন, ঠিক আছে? 1968 সালে কোঠারি কমিশনে কিন্তু প্রথম 10+2+3 সিস্টেম চালু করেছিল। তারপরে 1986 সালে রাজীব গান্ধী এই যে এটা করেছিলেন, যে ন্যাশনাল পলিসি অফ এডুকেশন। তারপরে এই যে এরকম ভাবে নোটসগুলো করছি আর কি। কিন্তু এগুলো আগেকার নোটস, এগুলোকে আমি মডিফাই করছি। নোটসগুলো তোমাদেরকে দেখালাম, একটু তৈরি হয়ে গেলেই আমি তোমাদের গ্রুপেতে ইনফরমেশন দেব, তখন সেগুলো তোমরা নিয়ে নেবে, ঠিক আছে? কিন্তু একটুখানি আমার সময় লাগবে, হ্যাঁ, এটা তোমাদেরকে বললাম, ঠিক আছে? এই নোটসগুলো পড়লেই মোটামুটি অনেকটা তোমাদের হয়ে যাবে। সবাই বুঝতে পেরেছো? দেখো, ঠিক আছে, সবাই বুঝতে পারছো তো? হ্যাঁ, এটাও তোমাদেরকে দেখালাম আর কি, কিন্তু কিন্তু এগুলোকে আমি মডিফাই করছি, একদম পুরো নতুন ভাবে এগুলোকে মানে চেঞ্জ করার চেষ্টা করছি, যাতে আশা করি তোমাদের অসুবিধা হবে না। ভালো করে পড়বে ব্যাপারগুলো যেগুলো আমি দেব, দেখবে যে আশা করি তোমাদের কোনো রকম অসুবিধা হবে না, ঠিক আছে? আবারও বলছি যে আমি পারতাম অনেকদিন আগে হয়তো ইন্টারভিউ নিয়ে নিয়ে আমি করতে পারতাম, কিন্তু আমি ভেবেছিলাম যে রেজাল্টটা বের হলেই করব, কারণ হয়তো তোমাদের ডিমোটিভেট করছি না, হয়তো কেউ হয়তো পেলো না, সে তখন অনেকটা সময় ওয়েস্টেজ করে সেই ইন্টারভিউ, কিন্তু ইন্টারভিউ এর প্রিপারেশন নিচ্ছে, পরে হয়তো তার মনে হলো যে স্যার আমি তো পেলাম না, এত কিছু করলাম। তো সেই কারণের জন্য আমি একটু মানে লেটও করলাম, নোটসগুলো তৈরি করতেও যেমন লেট হলো, প্লাস এই কারণের জন্য। কিন্তু তোমরা যেহেতু অনেকে প্রচুর মেসেজ করেছো আমাকে, তো সেই জন্য আমি তাড়াতাড়ি রেজাল্ট বের হওয়ার আগেই আমি শুরু করলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি যে হ্যাঁ, ১ সপ্তাহের মধ্যে হবে। তো তার মধ্যে মোটামুটি করে দেব। আর খুব বেশি স্টুডেন্ট নেব না। কারণ খুব বেশি স্টুডেন্ট নিয়ে তাদেরকে ডিলও করা যাবে না। সেইজন্য তোমরা আমার কাছে যারা, যারা পড়েছো, দেখবে যে আমি যে ক্লাস যে আমি শুরু করছি, আমি YouTube এ ওটা দিইনি। আমি কেবলমাত্র একটা ভিডিও করে তোমাদেরকে সেটা তোমাদের গ্রুপেতেই দিয়েছি। তোমরা যারা আমার কাছে পড়েছো আরকি। মানে আ তো সেই কারণের জন্য। এখন আপাতত তোমাদেরকে নিই, পরে দেখা যাবে। ঠিক আছে? বুঝতে পেরেছো? আচ্ছা, এবার দেখি স্যার ডেমো কিভাবে দিতে হবে সেটা লিখে দেবেন বললেন, এটা একটু দেখবেন স্যার, কিভাবে স্টার্ট করব ডেমোটা। আচ্ছা, স্বস্তিকাকে বলে দিচ্ছি যে কিভাবে ডেমোটা স্টার্ট করবে, তুমি দেখবে যে আমি দুটো ভিডিও দিয়েছি, হ্যাঁ, প্লাস আরো ভিডিও দেব। তো সেগুলো আমার যে চ্যানেলটা আছে যে বায়নি নির্মল, ওই চ্যানেলটা একটুখানি দেখবে, তাহলে কিভাবে স্টার্ট হবে তোমরা বুঝতে পারবে। আমি এরকম নয় যে কোনো স্টুডেন্টসের ডেমো আমি মানে দেখাবো, সেরকম নয়। আমার যেটা কনফিডেন্স আছে যে ডেমো এরকম হওয়া দরকার, আমি নিজে ডেমো দিয়ে সেটা তোমাদেরকে দেখিয়েছি। এবং তার সঙ্গে সঙ্গে আমি নিজেই ইন্টারভিউও দেব, দিয়ে তোমাদেরকে দেখাবো, মানে যদি সুযোগ পাই আর কি, যে স্যার থাকবেন প্লাস হ্যাঁ, তো সেখানে আমি নিজেই ইন্টারভিউ দিয়ে আমি চেষ্টা করব সেই ভিডিওটা তোমাদেরকে শেয়ার করার। কি বললাম বুঝতে পেরেছো? আর ডেমো কিভাবে দিতে হবে, আমি অনেক ভিডিও আমি দেব আমার চ্যানেলে, তোমরা একটু ফলো করবে, দেখবে যে সেখানেই তোমরা মোটামুটি তাহলে বুঝতে পারবে। ঠিক আছে? স্বস্তিকা বুঝতে পারলে? স্বস্তিক, হ্যাঁ, আচ্ছা। আর যে নোটস যেগুলো করবো
হ্যাঁ, বলো, বলো, বলো। হুম, হুম, তোমাদের যারা তোমা হুম, হুম, হুম। তোমাদের মোটামুটি ধরো 46 বা 50, হ্যাঁ 46-7 থাকলে তোমরা মোটামুটি প্রিপারেশন নিতে পারো। ঠিক আছে? বুঝতে পারছো? হুম, হুম, হ্যাঁ, না, হ্যাঁ, না, না, মোটামুটি ধরা যাক এখন কি হচ্ছে যে মোটামুটি তোমার 46-7 যদি হয় তুমি একটা আশা করতে পারো। ঠিক আছে? আসলে হয়ে গেছে যে যারা ধরো ইন সার্ভিস আছেন অনেকটা তাদের তো, হ্যাঁ, 9-10-এ ধরে রাখো 9-10-এ যদি 50 থাকে, 50 বা 49 যদি থাকে, আর 11-12-এ তোমার যদি 46 থেকে 47 যদি থাকে, তাহলে প্রিপারেশন নিতে পারো। ঠিক আছে? কি বললাম বুঝতে পেরেছো? হুম, এটা বললাম। ঠিক আছে? এবার দেখা যাক রেজাল্টে এবার কি বলে সেটাই দেখার। হুম, ঠিক আছে? বলছি যে আচ্ছা তাহলে আজকে তাহলে এই পর্যন্তই। তোমাদের যা কিছু বলার আমি সব আলোচনা আমি করলাম। আর হচ্ছে তোমাদের তাহলে কালকে থেকে তাহলে তোমাদের ইন্টারভিউ শুরু করছে। হ্যাঁ, বলো, বলো, বলো। হুম, হুম। হ্যাঁ, সেগুলো একদম যতটুকু থাকার মানে সেরকম ভাবেই রাখবো। যেমন ধরা যাক ডিটেলসে এই কারণের জন্যই রাখবো, কারণটা হচ্ছে এটাই। ধরা যাক ধরা যাক ধরা যাক তোমাকে বললাম যে ফরম্যাটিভ ইভ্যালুয়েশন। ঠিক আছে? ফরম্যাটিভ ইভ্যালুয়েশন আর সামেটিভ ইভ্যালুয়েশনের মধ্যে পার্থক্য কি? ঠিক আছে? তখন ওগুলো ডিটেলসে মানে কি একটা মানে বলার মতো করে তুমি যাতে পড়ে যেতে পারো। আমি কেন নোটসগুলোকে পড়তে বলছি? কারণ যেন প্রশ্নের উত্তর যেন তোমাকে হাতড়াতে না হয়। আমি যেমন তোমাকে এখন প্রশ্ন করছি, বলো ফরম্যাটিভ ইভ্যালুয়েশন কাকে বলে? বলতে পারবে? হুম, 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 হুম। আচ্ছা ঠিক আছে। এটা তো তুমি ঠিকই বলেছো। কিন্তু এর সঙ্গে, সঙ্গে ধরা যাক ফরমেটিভ এবং সামেটিভ, তো ফরমেটিভ সম্পর্কে আরো ২-১ টা যদি ইনফরমেশন তুমি যদি দিয়ে দাও, তাহলে উত্তরটা আরো বেটার হবে। তো সেই কারণের জন্যই আমার নোটস গুলো। আমি কি বললাম বোঝাতে পেরেছি? এটা ইন জেনারেল সব্বাই জানে যে ফরমেটিভ ইভ্যালুয়েশন ক্লাস চলতে, চলতে যে ইভ্যালুয়েশন। আর সামেটিভ ইভ্যালুয়েশন মানে কি যেটা ক্লাস শেষের যে ইভ্যালুয়েশন। তো ফরম্যাটিভ ইভ্যালুয়েশনে খুব সহজেই স্টুডেন্টসদেরকে যেমন মানে তাদের অ্যাসেসমেন্ট করা যায়, তার সঙ্গে সঙ্গে টিচারের ক্ষেত্রেও সুবিধা হয়। এবং ফরম্যাটিভ ইভ্যালুয়েশনে কোনো স্টুডেন্টসের সংশোধনী করার ক্ষমতা থাকে, মানে তাকে সংশোধন করা যায়, কিন্তু সামেটিভ ইভ্যালুয়েশনে কিন্তু তার পসিবিলিটি নেই। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে ফরমেটিভ ইভ্যালুয়েশন ক্লাস চলাকালীন যে ইভ্যালুয়েশন সেটাই ফরমেটিভ ইভ্যালুয়েশন। একজন টিচার ক্লাস করতে করতে সেই মূল্যায়ন করতে পারেন। এবং তার সঙ্গে সঙ্গে ফরমেটিভ ইভ্যালুয়েশনের সুবিধাই হচ্ছে এটা যে একজন স্টুডেন্টসের দুর্বলতাটাকে নির্ণয় করে সেই অনুযায়ী টিচার ক্লাস দিতে পারেন বা তাকে রেকটিফাই করতে পারেন, সংশোধন করতে পারেন। এটাই ফরমেটিভ ইভ্যালুয়েশন। বুঝতে পেরেছো? তাহলে এই যে শেষের দুটো কথা আমি এক্সট্রা বললাম, এর কারণটা হচ্ছে এটাই, আমি নোটটা পড়েছি বলে আমি বলতে পারলাম। নোটসটা পড়ার গুরুত্বটাই হচ্ছে এখানে। নোটস বলবো না, মানে তোমার পড়ার গুরুত্বটাই হচ্ছে এখানে। কি বললাম বুঝতে পেরেছে দেবলিনা? সেরকম ভাবেই নোটগুলো করা আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবার হচ্ছে তোমরা বিএডে যেগুলো পড়েছো বিশাল অনেক কিছু আছে, কিন্তু আমি এগুলোকে ছোট ছোট করে যেগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বিষয়, তো সেগুলোই আমি নোটসে রাখার চেষ্টা করছি আর কি। ঠিক আছে? বুঝতে পারলে? হ্যাঁ, এবার তো, হ্যাঁ, হুম, হুম, হুম। অ্যাকচুয়ালি ইন্টারভিউ এর পড়ার কোনো শেষ নেই, কিন্তু সেই রেঞ্জটাকে তোমাকে কভার করতে হবে যেখান থেকে প্রবাবিলিটি আসে। আমরা প্রিপারেশনটা নেব প্রবাবিলিটির ওপর বেশ করে। ঠিক আছে? পাপিয়া বুঝতে পারলে? এবং আশা করি এর বাইরে আর সেরকম হ্যাঁ প্রশ্ন না হওয়ারই সম্ভাবনা। হুম,
না, না সেটাই। এবার দেখো ক্লাস 9-10 এর প্রশ্নটা যদি আরেকটু যদি শক্ত হতো না তাহলে ভালো হতো। তাহলে তোমরা আরো ভালো পরীক্ষা দিতে পারতে। ঠিক আছে? এটাই বলছি। ঠিক আছে। আচ্ছা। ঠিক আছে তাহলে আজকে তাহলে এই পর্যন্তই থাক। হুম? আরেকটা বিষয় তোমাদেরকে বলে দিই, তোমরা হয়তো এরকম ভাবতে পারো, আমি এটা আগেও বলেছি যে আম হয়তো কেউ মেসেজ করলে কিংবা ফোন করলে আমি অনেক সময় টাইম পাই না। আমি সত্যি বলছি টাইমটা আমার কাছে খুব কম। ঠিক আছে? তো সেই কারণের জন্য তোমরা এতে খারাপ ভাববে না। দেখো একটা স্টুডেন্টস আমাকে মেসেজ করেছিল যে স্যার সে বিএড কলেজে পড়ায়। এবার সত্যি, সত্যি তার যখন আমি ফোনটা ধরতে পারছি না বা নোটগুলো তৈরি করতে না প্রচুর সময় চলে যাচ্ছে। তারপরে ফ্যামিলির বিভিন্ন রকম প্রেশার থাকে। যেমন আমার মায়ের একটু শরীর খারাপ কয়েকদিন আগে শরীর খারাপ হয়েছিল, হসপিটালাইজড ছিল। ঠিক আছে? তখন সো এইরকম অসুবিধার জন্য অনেক সময় ফোন ধরতে পারি না। কিন্তু সে যখন মেসেজ করেছে যে এইটা, তখন আমার নিজের মনেই একটা খারাপ লাগছে যে সে আ একটা কলেজে সে পড়াচ্ছেন কিন্তু তার ফোনটা ধরতে পারছে না। ঠিক আছে? আমি এতটাই বিজি হয়ে গেছি। তখন এখান থেকে আমার নিজের একটা খারাপ লাগে। সত্যিকারে বলছি এই খারাপ লাগাটা আমার মধ্যে সবসময় প্লে করে। সুতরাং তোমরা এটা মানে খারাপভাবে নেবে না, হ্যাঁ? যখন তোমাদের প্রয়োজন হবে দেখবে যে আমি ঠিক এইভাবে তোমাদেরকে আমি বলে দেব। বুঝতে পেরেছ? আর যদি কোনো অসুবিধা হয় যে নাম্বারটা আছে 8348091202 ওই নাম্বারে মেসেজ করবে। তাহলে ও আমাকে যদি কোনো অসুবিধা হয় আমার মানে ও আছে অ্যাসিস্ট্যান্ট আছে ও আমাকে বলে দেবে। আর না হলে খুব যদি অসুবিধা হয় আমাকে মেসেজ করবে। আমি টাইম করে তোমাদেরকে আনসার দেব। কিন্তু ফোন করার অনেক সময় অ্যাটেন্ড করার টাইম পাই না যেটা তোমাদেরকে বললাম। ধরা যাক কোনো নোটস লিখছি অথবা কোনো ভিডিও করছি। ঠিক আছে? সেই জন্য আমি অনেক সময় টাইমটা পাই না। হ্যাঁ? ঠিক আছে? এটা খারাপ ভাববে না। ঠিক আছে? বুঝতে পেরেছ? দেখো হ্যাঁ, এটা খারাপভাবে নেবে না বা খারাপ ভাববে না। ঠিক আছে? ঠিক আছে তাহলে তোমরা সবাই ভালো থেকো। দেখা হচ্ছে আগামী কয়েকদিন তোমাদের সঙ্গে তাহলে দেখা হবে। তোমরা প্রত্যেকেই ইন্টারভিউতে তোমরা জয়েন হতে পারবে। জয়েন হতে পারবে বলতে আই মিন আমি তোমাদের যে লিঙ্ক দেব সেই লিঙ্কের থ্রু দিয়ে তোমরা জয়েন করতে পারবে। আর যখন যার টার্ন আসবে সেই সময় ইন্টারভিউটা নেব তোমরা সেটা দেখতেও পারবে। ঠিক আছে? ঠিক। ইন্টারভিউটা কালকে সকালে 10:30 থেকে হবে। 10-15 মিনিটের ইন্টারভিউ। এবার কেউ যদি ধরা যাক টাইম কেউ হয়তো করতে পারলো না। ঠিক আছে? 10:30 থেকে ইন্টারভিউ হবে আপাতত এটা বলে রাখি। হ্যাঁ? ঠিক আছে? 10:30 থেকে শুরু করব। কারণ টিচার আসবেন তো। তো স্যারের ওই সময়টা টাইম হবে। ঠিক আছে? ঠিক আছে? আচ্ছা। ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো। আজকে তাহলে এই পর্যন্তই। থ্যাংক ইউ। ঠিক আছে। হ্যাঁ, এগুলো আমি গ্রুপেতে দিয়ে দেব রেকর্ডটা। হ্যাঁ? ঠিক আছে। ঠিক আছে।